আমাদের যারা দর্শক এই মুহূর্তে রয়েছেন, ফেসবুকে দেখছেন, যারা আমাদের শুনছেন 100.1 FM গোল্ডে, তারা জানেন আমাদের আজকের বিষয় কি এবং স্টুডিওতে কে উপস্থিত আছেন। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী সব্যসাচী ধর, যিনি ডিরেক্টর অ্যান্ড হেড ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কলকাতা, এবং তিনি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবেন তা হলো আসল নকলের তফাৎ। এই এন্ডে আমরা দুজন, আমাদের দেখতেই পাচ্ছেন রাজশ্রী আর সঞ্জয়, আমরা দুজন রয়েছি। আর আপনারা রয়েছেন আমাদের সঙ্গে অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকেন, অর্থাৎ 22488085 এই ফোন নাম্বারে, ল্যান্ডলাইন নাম্বারে সরাসরি কথা বলবেন আমাদের অতিথির সঙ্গে। 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং মেসেজ করবেন, এবং একই সঙ্গে আমাদের যে ফেসবুক লাইভ, একদম FM গোল্ড মানে আকাশবাণী FM গোল্ডের যে পেজ, সেখানে আপনারা লাইভ দেখতে পারবেন আমাদের অনুষ্ঠান, এবং সেখানেও কমেন্ট বক্সে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, স্যারের কাছে প্রশ্ন রাখতে পারেন। তাহলে ওভার টু স্যার। একদম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নমস্কার আপনাদের সমস্ত দর্শককে আমার নমস্কার ভারতীয় মানব ব্যুরোর তরফের থেকে। এই যে BIS ভারতীয় মানব ব্যুরো, এর মূল কাজটা কি? আপনাদের মূল কাজটা কি? ভারতীয় মানব ব্যুরো হলো রাষ্ট্রীয় মানক সংস্থা, ইংরেজিতে বললে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি। আমরা রিপ্রেজেন্ট করি ভারতকে ইন্টারন্যাশনাল লেভেল। যে আপনারা জানেন ইন্টারন্যাশনালি অনেক স্ট্যান্ডার্ড বানানোর বডি আছে, লাইক ISO, IC, IT। ওগুলোকে ইন্ডিয়ার যেগুলো আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং ইন্ডিয়ার যেগুলো স্ট্যান্ডার্ডের কোনো আমাদের যেগুলো মানে স্ট্যান্ডার্ড সম্বন্ধে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সম্বন্ধে বলার যেগুলো বলতে হবে আর কি, সেটা আমরা কার থ্রু দিয়ে বলবো? আমরা একটা বডি দরকার যার থ্রু দিয়ে আমরা বলতে পারি যে আমাদের এগুলো চেঞ্জেস দরকার বা এগুলো আমাদের মধ্যে হওয়া দরকার। সেটা সেই হিসাবে একটা অর্গানাইজেশন দরকার। সো BIS ওটাকে রিপ্রেজেন্ট করে। প্লাস আমাদের যেগুলো ন্যাশনাল স্ট্যান্ডার্ডস, আমাদের রাষ্ট্রীয় মানক বানাতে হবে, তো সেটা একটা সংস্থা লাগবে যে রাষ্ট্রীয় মানক বানাবে, সেটা হলো BIS করে। প্লাস BIS কি করে, এই যে মানকগুলো যেগুলো বানালাম সেইগুলোর এগেনস্টে আমরা বিভিন্ন প্রোডাক্ট থাকে, যেরকম সিমেন্ট হলো, রড হলো, HHD বার হলো, এগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো স্ট্যান্ডার্ড আছে। তো সেই স্ট্যান্ডার্ড মতো এটা আমরা বানাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা ওটা সার্টিফিকেশনও করি। কতগুলো প্রোডাক্ট বা কতগুলো ভারতবর্ষ জুড়ে কতগুলো প্রোডাক্টের স্ট্যান্ডার্ড আপনারা তৈরি করেছেন, যার উপর আপনারা নজরদারি করেন? টোটাল দেখুন, স্ট্যান্ডার্ড অনেক রকমের হয়। একটা হলো এক রকমের হলো প্রোডাক্টের উপর স্ট্যান্ডার্ড, তারপরে সেই প্রোডাক্ট গুলো কিভাবে টেস্ট করবে সেরকম স্ট্যান্ডার্ড থাকবে। আচ্ছা, টেস্টিং বিভিন্ন ক্লাসিফিকেশনের স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে? বেশ, টোটাল যেগুলো মানক বানিয়েছে 22,000-এর উপরে মানক বানিয়েছে। আচ্ছা, মোর দেন 20। এটা যদি আমরা একটুখানি এভাবে ভাবার চেষ্টা করি যে কোন কোন ক্ষেত্রে, মানে ধরুন আমাদের প্রোডাক্ট বলতে যা যা আমরা বুঝি, ধরুন আমরা জামা কাপড় বুঝি, আমাদের ব্যক্তিগত ব্যবহারের বলুন, আমরা জামা কাপড় বুঝি, আমাদের খাবার দাবার জিনিসপত্রগুলো বুঝি, আমরা যেগুলো ব্যবহার করি, এই খাতা, বই, পেন, আজকের দিনে মোবাইল, পেন ড্রাইভ, কম্পিউটার, এসবগুলো বুঝি। আবার একটু বৃহত্তর ক্ষেত্রে চলে গেলে আমরা বাড়িতে ব্যবহার যে জিনিসগুলো, তো থালা, গ্লাস, বাটি, কিংবা স্টেনলেস স্টিল ইত্যাদি, কত রকমের জিনিস রয়েছে। এই সমস্ত রকমের জিনিস, এই সব কিছুই কি আমাদের আপনাদের স্ট্যান্ডার্ডের মধ্যে আসে? আপনারা স্ট্যান্ডার্ড করে থাকেন? আমরা স্ট্যান্ডার্ড অনেক, মানে দেখুন সবকিছু তো এখন আমরা কভার করে উঠতে পারিনি। আচ্ছা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড হয়েছে, এবং আমাদের একটা আছে, আমাদের একটা BIS ওয়েবসাইট আছে। BIS ওয়েবসাইটের থ্রু দিয়ে আপনারা যে কোনো আপনাদের যদি এরকম কোনো লোকাল প্রোডাক্ট আছে যেটা হয়তো আমাদের স্ট্যান্ডার্ড নেই, তো ইউ ক্যান প্রপোজ ফর দ্য স্ট্যান্ডার্ড, যে আমরা ওই স্ট্যান্ডার্ডটা আপনারা বানান, এবং এই স্ট্যান্ডার্ডটা বানালে পরে ওটার জন্য মানে আপনারা যদি প্রপোজ করেন এখানে আমরা বলতে কারা? সাধারণ মানুষ? না, হ্যাঁ, সাধারণ যে ইউজার, আচ্ছা, যে কেউ, এনি সিটিজেন অফ দ্য কান্ট্রি, আমাদের BIS.gov.in গিয়ে ওখানে আপনি all the standards, যতগুলো স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আছে, these are all available বিনা পয়সা, ফ্রি অফ কস্ট আপনারা ডাউনলোড করতে পারেন। BIS.gov.in গিয়ে আপনি নিজেকে রেজিস্টার করবেন। তারপরে আপনি যখন ওইখানে দেখবেন প্রপোজ, যখনই আপনি লগ ইন করবেন BIS.gov.in নিজেকে রেজিস্টার করেন, ওখানে দেখবেন একটা আছে প্রপোজ নিউ স্ট্যান্ডার্ড। তো আপনারা যদি দরকার মনে করেন তখন আপনি নতুন স্ট্যান্ডার্ডও প্রপোজ করতে পারেন। বেশ, আচ্ছা, এই যে নতুন স্ট্যান্ডার্ড প্রপোজ করার কথা ইত্যাদিগুলো তো হলো, কিন্তু ISI আমরা বলি না, ISI ছাপযুক্ত এবং বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনের ক্ষেত্রে বলা হয়, হ্যাঁ, যে একটা আস্থার জায়গা, এটা কি বাধ্যতামূলক? এটা কি নিতেই হবে?
সব আমাদের মোটামুটি 750টা প্রোডাক্ট আছে, যেটা মানে যেগুলো মনে করে সরকার, যেগুলোকে মনে করে যে আমাদের স্বাস্থ্য বা আমাদের একটা হেলথ আর একটা বা এমনি কোনো সেফটির উপরে মানে সেফটি রিলেটেড কোনো আশঙ্কা থাকে, সেইগুলো গভর্নমেন্ট, বিআইএস কোনোটা বাধ্যতামূলক করে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন মিনিস্ট্রি ওরা বাধ্যতামূলক করে দেয়। তো এরকম 750টা প্রোডাক্ট আছে, 750-এর উপরে 750+, যেগুলো বাধ্যতামূলক। ওই আইএসআই ছাপটা থাকে, আইএসআই ছাপ বা আমাদের রেজিস্ট্রেশন মার্ক আছে একটা ইলেকট্রনিক প্রোডাক্টের জন্য। আপনার মোবাইল ল্যাপটপে দেখবেন, আমি যদি দেখাই, দেখুন এইটা হলো আইএসআই মার্ক, ঠিক আছে, আমাদেরও একটা দিয়েছেন, হ্যাঁ দেখাতে পারি। এটা হলো আইএসআই মার্ক, আর এইটা হলো আপনাদের রেজিস্ট্রেশন মার্ক। ইলেকট্রনিক প্রোডাক্টে এটা রেজিস্ট্রেশন মার্ক, একদম ডান দিকে নিচে, হ্যাঁ ডান দিকে নিচে 8-এর মতো একটা আছে। তো ইলেকট্রনিক প্রোডাক্টের সেফটি, ইলেকট্রিক প্রোডাক্টের পারফরমেন্স না কিন্তু সেফটি। যেমন আপনারা আগে দেখেছেন যে হয়তো কিছু ব্যাটারি থাকতো, মোবাইল ব্যাটারি, ওগুলো আমরা শুনতাম যে বাস্ট করে যেত। ওই মোবাইল গুলো কিছু কিছু ব্যাটারি, বড় বড় কোম্পানির ব্যাটারি ওরা অ্যালাউ করতো না যে কেবিনে প্লেনে নিয়ে যাওয়ার জন্য। সো এখন কিন্তু হ্যাঁ, যখন থেকে ওই সেফটি এসপেক্ট এসছে এবং আমরা টেস্ট করিয়ে ওগুলো অ্যালাউ করছি ইউজ করতে বা ইম্পোর্ট করতে মানে আমাদের দেশে, তখন থেকে এটা কমে গেছে। প্লাস প্লাগ হতো, আপনারা দেখেছেন আমাদের যেগুলো চার্জার হতো, হয় পাতলা পিনের হতো যেটা আমাদের হয়তো ওখান থেকে আধা বেরিয়ে থাকতো, বা এরকম ট্রায়াঙ্গেল টাইপের হতো যেটা ঢুকতো না, আমাকে আরেকটা অ্যাডাপ্টার কিনতে হতো। সো ওইগুলো সেফটি অ্যাসপেক্ট, ওগুলো দে হ্যাভ টেকেন কেয়ার অফ। এখন যেরকম প্লাগের পিন আসে একদম আমাদের ওইখানেই ঢুকে যায়। একদম স্যার, যখন বড় কোম্পানি কোনো প্রোডাক্ট লঞ্চ করছে তারা তো অবশ্যই রেজিস্টার্ড, তাদের ক্ষেত্রে ব্যাপারটা ইজি। এখন প্রচুর স্টার্ট আপ হচ্ছে, প্রচুর নতুন নতুন ছেলেমেয়েরা নতুন বিজনেস কিছু প্ল্যান করছে। এবার সেই ক্ষেত্রে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? ধরুন একটা ছেলে হয়তো গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের পর ভাবছে একটা বিজনেস করবো, চাকরি না বিজনেস করবো, এটা খুব অনেক সুযোগ সুবিধা থাকতেই পারে, সে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমরা জানি যে দেখুন, একটা বড় কোম্পানি ওর কিন্তু যতটা সার্টিফিকেশনের দরকার মানে মার্কেট ক্যাপচার করার জন্য, তার থেকে কিন্তু যারা স্টার্ট আপ, যারা এমএসএমইতে আছে ওদের বেশি দরকার। কারণ আপনি একটা বড় কোম্পানির ব্র্যান্ড নেম জানেনি, লোক গিয়ে ওই ব্র্যান্ড দিয়ে কিনবে। কিন্তু একটা স্টার্ট আপকে যদি আমাকে লঞ্চ করতে হয় বা আমাকে ওটা মার্কেট ক্যাপচার করতে হয়, আমাকে কিছু একটা সার্টিফিকেশন দেখাতে হবে। তো এর জন্য দিস ইজ এ গুড, মানে খুব ভালো কোশ্চেন। এবং আমি বলবো যারা স্টার্ট আপ বা যারা এমএসএমই আছে ওদেরকে তো ভলেন্টারি হলেও ওদেরকে এই সার্টিফিকেশনটা নিতে হয়। এবং ইন অর্ডার টু প্রমোট দ্যাট, গভর্নমেন্ট কি করছে, আমরা মানে থ্রু বিআইএস, সো বিআইএস ইজ গিভিং 80% রিবেট টু এমএসএমইস, ঠিক আছে, মানে মাইক্রোদের জন্য 80%, স্মলের জন্য 50% এবং মিডিয়ামের জন্য 20% রিবেট। সেরকম স্টার্ট আপের জন্য রিবেট আছে, 80% রিবেট আছে স্টার্ট আপের জন্য। ওমেন এন্টারপ্রেনারের জন্য অ্যাডিশনাল 10% রিবেট আছে, মানে 90%। 90%, 10% দিয়ে আপনি আমাদের লাইসেন্স, যেটা আমাদের লার্জ স্কেল থেকে হয়তো 100% দেবো, এই জন্য কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? হ্যাঁ, না যোগাযোগে এখন পুরো অনলাইন সিস্টেম। আপনাকে manakonline.in বলে একটা ওয়েবসাইট আছে, যে কোনো এন্টারপ্রেনার তিনি ওই মানক অনলাইনে গিয়ে যেগুলো ডকুমেন্টস, যেরকম উদ্যোগ আধার হলো যে ফ্যাক্টরি প্রুফ, ওর মেশিনারি কি আছে, মেশিনারি লিস্ট, টেস্টিং এর জন্য কি আছে, এই কয়টা প্রুফ দিয়ে যেগুলো ওরা চাইবে ওগুলো দিয়ে উনি ওই মানক অনলাইনে যাওয়ার নেই, কোনো ফাইল, কোনো কিছু নেই, জাস্ট এভরিথিং হ্যাজ টু বি ডান অনলাইন। আচ্ছা, তারপর আমাদের লোক যাবে, লোক গিয়ে ফ্যাক্টরি ভিজিট করবে, স্যাম্পল ড্রপ, অনলাইনে সে অ্যাপ্লাই করবে, তার কি কি জিনিস সেখানে জমা দিতে হবে অনলাইনে? হ্যাঁ, বেসিক্যালি যেটা বললাম, এক তো ফ্যাক্টরি অ্যাড্রেস প্রুফ, তার মানে হয় যদি ওই এমএসএমই ক্লেম করে, রিবেটটা ক্লেম করে, তাহলে উদ্যোগ আধার, আর নইলে লার্জ স্কেল হলে পলিউশনের বা কোনো একটা ফ্যাক্টরি লাইসেন্স, একটা অ্যাড্রেস প্রুফ, only that। তারপরে ওর মেশিনারি লিস্ট, ওর মেশিনটা আছে কিনা, হ্যাঁ ডিটেলিংটা কি কি মেশিন আছে, টেস্ট ইকুইপমেন্ট কি কি আছে ওটা টেস্টিং এর জন্য। বেসিক্যালি এগুলো প্রসেস ফ্লো চার্ট, ওখানে একটার পর একটা বলতে থাকবে আপনাকে যে এইটা আপলোড করুন, এটা আপলোড করুন, তো প্রসেস ফ্লো চার্ট থাকবে, আপনার এই টেস্টিং ইকুইপমেন্ট, মেশিনারি, এইগুলো বেসিক জিনিস আপনার। আমাদের ফেসবুকে একজন বন্ধু প্রশ্ন করেছেন, শুভেন্দু চ্যাটার্জি, তিনি বলছেন আইএসআই ও আইএসএস এর মধ্যে তফাৎটা কি? আইএসএস বলে কিছু নেই, আইএসআই আছে, আরেকটা আছে আইএসও, আইএসএস না, যেটা আমরা আইএসও হয়তো উনি লিখতে হয়তো ইয়ে হয়েছে বা কিছু আমি জানি না। আইএসও বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, দুটো ডিফারেন্ট জিনিস। আমরা আইএসও সার্টিফিকেশন অনেক শুনি, আইএসআইটা হলো গিয়ে প্রোডাক্ট সার্টিফিকেশন। আমার কোনো একটা প্রোডাক্ট, আমার যেরকম সিমেন্ট হলো, রড হলো, ওইটাতে আইএসআই মার্ক থাকে, ওইটা দেখলে পরে আমি বুঝতে পারি, চিহ্নিত হয় যে
প্রোডাক্টটা, এই উৎপাদটা কোয়ালিটি। কিন্তু আইএসওটা কিন্তু একটা সিস্টেম সার্টিফিকেশন। আপনি একটা এই রেডিও স্টেশন আইএসও সার্টিফাই হতে পারে, একটা দোকান সার্টিফাই হতে পারে, তার মানে ওনাদের সিস্টেমটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা। ইট ডিপেন্ড নট অনলি অন দ্য প্রোডাক্ট, আপনার সিস্টেম। আপনি যদি কোনো প্রোডাক্টও না হয়, আপনার একটা সার্ভিস আছে, Service, তো দ্যাট অলসো ইউ ক্যান সার্টিফাই অ্যাজ পার আইএসও। সো কোনো প্রোডাক্টের উপরে আইএসও মার্ক হবে না। ঠিক আছে। 22488085 কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শঙ্কর বাগ বলছি, মতাট হুগলি থেকে। বলুন। স্যারকে নমস্কার। আমার তো নমস্কার, প্রশ্ন হচ্ছে, নমস্কার। কিছুক্ষণ আগে মানে স্যার সিমেন্টের কথা বলছে। ধরো কোনো একটা ব্যক্তি সিমেন্টের ব্যাপারে খুব একটা কিছু জানে না, ওই যখন সিমেন্টের বস্তা কিনতে যাচ্ছেন, তার ব্যক্তি বুঝিয়ে দিচ্ছে যে এইটাই আসল। আমার প্রশ্ন হচ্ছে, সিমেন্টের বস্তা থেকে তিনি কি করে বুঝবেন যে এইটাই আসল? আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি সোনা দানা কিনবে, সোনার মধ্যে কোনো দাগ বা কিছু কি লেখা আছে যে এইটাই সোনার আসল? নমস্কার। আচ্ছা, আমরা দুটো আলাদা বিষয়, একটা সিমেন্ট, একটা সোনা। আমরা আগে সিমেন্টের কথাটা অন্তত শুনে নি। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখুন, যে কোনো জিনিস আপনি যদি একটা সিমেন্টে ইনফ্যাক্ট বাধ্যতামূলক আইএসআই এর আওতায় পড়ে। তো আপনি যখনই বাজারে যাচ্ছেন, যে কোনো প্রোডাক্ট আপনার যেটা বাজারে আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট, এক তো ওটার নিচে প্রত্যেকটা আইএসআই এর নিচে আপনি দেখবেন একটা, আমি যদি দেখাই, ধরুন একটা জলের বোতল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখবেন এই যে আইএসআই মার্কটা আছে, এটার নিচে একটা লাইসেন্স নাম্বার থাকে, হয়তো দেখা যাচ্ছে, একটা দেখবেন 7 ডিজিট বা 10 ডিজিটের একটা লাইসেন্স নাম্বার থাকে। এই লাইসেন্স নাম্বারটা ধরুন সেরকম সিমেন্ট ব্যাগের মধ্যেও থাকবে, যে কোনো আইএসআই প্রোডাক্ট যেটাই কিনুন, সিমেন্ট কিনুন, রড কিনুন, সবেতেই এই নাম্বারটা থাকবে। এই নাম্বারটা আপনি একটা আমাদের বিআইএস কেয়ার অ্যাপ, এটা প্লে স্টোরেও আপনি ডাউনলোড করতে পারেন, এবং আপনি আইওএস, যেটা আমাদের অ্যাপেলের যেটা অপারেটিং সিস্টেম, আইওএসও আপনি করতে পারবেন। তো ওইখানে আপনি একটা যখন অ্যাপটা ডাউনলোড করবেন, আমরা একটা কাট আউট দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই ভেরিফাই লাইসেন্স ডিটেল, এরকম আইএসআই মার্ক আছে, ঠিক আছে। এখন আপনি এই আইএসআই মার্কে ক্লিক করলে ওই যে লাইসেন্স নাম্বারটা দেখালাম, ওটা আপনাকে ইনপুট করতে দেবে। ওইটা করে সার্চ মারলে পরে ওটা গ্রিন যদি আসে, অপারেটিভ দেখাবে এবং গ্রিন আসে, দ্যাট মিনস ইট ইজ জেনুইন এন্ড ইউ ক্যান পারচেজ ইট, নো ইস্যু। বেশ, আমরা ভেরিফাই করুন, ওইখানে সাইটে ভেরিফাই করে দিতে হবে। আমাদের আরেকজন শ্রোতা আছেন। হ্যালো, নমস্কার, নমস্কার, কে বলছেন? বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। বলুন। আমার দুটি প্রশ্ন আছে। একটা হচ্ছে, এখন তো সমস্ত কিছু নকল হয়, ডুপ্লিকেট হয়, না ওই যে আইএসআই ছাপটা যে আসল, এটা নির্ণয় করার কোনো উপায় কি আছে? এখন প্রচুর জিনিস নকল হচ্ছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, কোনো স্ট্যান্ডার্ড নির্ণয়ের ক্ষেত্রে বা মানক নির্ণয়ের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কতখানি সহায়ক হতে পারে? নমস্কার। বাহ, চমৎকার দুটি প্রশ্ন। একটা হচ্ছে, এটা সত্যি কথা, আমিও প্রশ্ন করতে যাচ্ছিলাম, আইএসআই এর ওই ছাপটা, ওটা তো একটা সিম্পল একটা চিত্র, আর নিচে নাম্বারটা যদি কেউ কোনোভাবে ফোর্জ করলো, কি করে কি বুঝবে একজন এটা সত্যি না মিথ্যে? নাম্বারটা দেখুন, এক তো যখনই আপনারা এই নাম্বারটা আমরা চেক করছি না, তো এখন অ্যাজ অফ নাও আমরা এই নাম্বারটা দিচ্ছি, কারণ একটু ইজ অফ ডুইং বিজনেস জন্য নাম্বারটা দিচ্ছি, এবং আমরা ওই অ্যাপে চেক করে নিই যে অ্যাপে এই নাম্বারটা অপারেটিভ দেখাচ্ছে কিনা। দ্যাট ইজ ওয়ান থিং, যে জিনিসটা অপারেটিভ আছে কিনা। তো অ্যাজ অফ নাও আমরা যেটা লক্ষ্য করেছি, বাজারে আমরা ফোর্জ জিনিস মানে কম পাওয়া যায়, কারণ আমাদের মার্কেট স্যাম্পল, আমাদের লোকজন ঘুরতে থাকে। উই অ্যাজ এ কাস্টমার অলসো উই আর পারচেজিং যে কোনো প্রোডাক্ট। আমরা খালি লাইসেন্স দিয়েই খানতো না, আমরা বাজারে গিয়ে অ্যাজ এ কাস্টমার আমরা ওদেরকে না বলেই আমরা জিনিসটা কিনে নিই এবং পাঠাই। তো ওরা দে আর ইন লুকিং ইনটু দ্যাট, আমাদের ফিল্ড অফিসাররা যারা আছে, ওটা একটা আছে, দে আর কিপিং এ আই অন দ্যাট, একটা ভিজিলেন্স অ্যাক্টিভিটি চলছে। প্লাস যে এই যেরকম বললাম যে লাইসেন্স নাম্বারটা দিয়ে, আর আমরা যেটা লক্ষ্য করি অনেক সময় দেখবেন এই নিচে লাইসেন্স নাম্বারটা থাকে না, যারা কখনো কখনো ডুপ্লিকেট করে, দেখবেন ওখানে লেখা থাকবে অ্যাজ পার আইএসআই, হ্যাঁ, আইএসআই এলিমেন্ট ইনসাইড, এরকম ধরনের লেখা থাকে। ওই লাইসেন্স নাম্বারটা ওরা জানেও না এবং লিখতেও পারে না। তো যেহেতু ওরা সেইভাবে আমরা বুঝে যাই, বা হয়তো কোনো ফোর্জ নাম্বার দিল, যেটা আমাদের ওখানে ধরা পড়ে যায় যে ওই নাম্বারটা নট কার্ড। আপনারা হোয়াটসঅ্যাপ করছেন আমাদের কাছে 9803059992 এই নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন সংঘমিত্রা ঘোষ, কাকিনাড়া, ভাটপাড়া থেকে। তিনি লিখেছেন, স্যারের কাছে আমার প্রশ্ন যে বর্তমান কোনো প্রোডাক্ট কিনতে গেলে এখন গ্যারান্টির পরিবর্তে ওয়ারেন্টির ট্রেন্ড চলছে, তার কারণ কি? প্রোডাক্টের কোয়ালিটির জন্য কি?
না না, সেটা একটু মানে আমাদের বিআইএস এর তরফ থেকে এটা আমি বলতে পারি, আপনারা যদি কোনো আইএসআই মার্ক প্রোডাক্ট আপনি কেনেন এবং যেটা আমাদের থাকে যে আইএসআই মার্ক প্রোডাক্ট, এক নম্বর ওটা যদি আইএসআই মার্ক প্রোডাক্ট হয় আমাদের সাপোর্ট থাকবে। তো সাপোর্ট কিভাবে থাকবে, দেখুন প্রত্যেকটারই একটা, এখন আমি একটা জিনিস কিনলাম সেটার তো একটা পিরিয়ড থাকবে যতটুকু পর্যন্ত আমি সে সাপোর্ট দেবো। ধরুন জলের বোতল, এখানে শেলফ লাইফ লেখা আছে 6 মাস, তো 6 মাস পর্যন্ত আমাকে we will give you the support। তার মধ্যে যদি কোনো কিছু খারাপ হয়, সেরকমই যেটা ওয়ারেন্টি পিরিয়ড আছে ওই ওয়ারেন্টির মধ্যে যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন। এখন আপনি যখনই একটা জিনিস কিনলেন, হয়তো আপনি বলছেন যে আমার এটা খারাপ হয়েছে, আপনার জিনিসটাই খারাপ ছিল, বা আপনার যে অপোজিট যে বেচেছে আপনাকে সে বলছে না আপনি খারাপ করেছেন, তখন দেন বিআইএস কামস ইন টু প্লে। আপনার যেটা ওয়ারেন্টি পিরিয়ড আছে ওই ওয়ারেন্টির মধ্যে যদি ওটা এমনি খারাপ হয়ে থাকে, অ্যাজ এ থার্ড পার্টি উইদাউট গোয়িং ইন টু লিটিগেশন বিআইএস উইল সি দ্যাট আইদার ইট ইজ repaired or replaced করিয়ে দিবে। So that is the benefit of purchasing ISI mark product. ফোনে একজন আছে, নমস্কার। হ্যালো, হ্যালো, আপনার হাওড়া কোনা থেকে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জলের বোতলটার কথা উনি যে বললেন বা আপনারা যে আলোচনা করছেন, ধরুন বড় কোনো জিনিস কিনে আমি যদি প্রতারিত হই, আমি তো কনজিউমার ফোরামে যেতে পারি, গাড়ি বলুন, ট্রাক বলুন, কিন্তু ছোটখাটো জিনিস যেমন জল, এটা তো একটি জীবনদায়ী পরিষেবা। জলের গুণমান যদি খারাপ হয় বা ছোটখাটো কোনো জিনিস কিনে আমি যদি প্রতারিত হই, তাহলে আমি কি কনজিউমার ফোরামে যেতে পারবো, বা গিয়ে যে মানে কেস করার যে খরচাটা, বিশেষ করে একটা সাধারণ মানুষ হিসেবে, সেটা আমি কি করে বিয়ার করবো? তা এই প্রশ্নের একটু বিস্তারিতভাবে উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন। কনজিউমার ফোরামে আপনি যে কোনো কনজিউমারই যে কোনো প্রোডাক্টের যখনই উনি মনে করেন যে উনি প্রতারিত হয়েছেন উনি যেতে পারেন, দ্যাট ইজ নট এ ইস্যু। এখন কথা হলো যেটা উনি বলছিলেন যে ছোট একটা জিনিস কিনলাম, ওতে আমি কনজিউমার ফোরামে যাব, এত লম্বা কাহিনী। তো যদি দেখুন বিআইএস কামস ইনটু প্লে, যদি রেজিস্ট্রেশন প্রোডাক্ট থাকে বা আইএসআই মার্ক থাকে, যদি এই প্রোডাক্ট হয় তখন কিন্তু আপনার কোথাও দৌড়াবার দরকার নেই। আমাদের যেটা বললাম আমি, এরকম একটা অ্যাপ আছে, ওখানে একটা কমপ্লেন বলে একটা আপনি পাবেন, ঠিক আছে? জাস্ট আপনি ওই কমপ্লেনে গিয়ে ওটার গায়ে যে লাইসেন্স নাম্বারটা আছে ওটা দিয়ে আপনার যা কমপ্লেন আছে ওটা দিয়ে দিন, আর আপনার ঘর থেকে বেরোবার দরকার নেই। আমার লোক গিয়ে আপনার ঘরে যাবে, গিয়ে ওটা দেখবে, ওটা টেস্ট করাবে, যদি ওটা খারাপ বেরোয় we guarantee that we will replace that. বন্ধুরা, আপনারা যারা আমাদের ফেসবুক লাইভ দেখছেন 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা, একই সঙ্গে যারা রেডিওতে শুনছেন তারা জানেন, তবু আরেকবার জাস্ট বলে দিয়ে, আজকে আমাদের বিষয়, এই সঙ্গে স্পেশালিস্টের বিষয় আসল নকলের তফাৎ, এবং এই আসল নকলের তফাৎটা বোঝানোর জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন সব্যসাচী ধর, যিনি স্বয়ং ডিরেক্টর অ্যান্ড হেড বিআইএস কলকাতা, অর্থাৎ ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কলকাতার যিনি ডিরেক্টর, তিনি নিজে উপস্থিত হয়েছেন সরাসরি আসল নকলের তফাৎটা আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। ফোনে আরেকজন রয়েছেন, তাঁরও প্রশ্নটা নিয়ে নেব। নমস্কার। কেউ এসেছিল, নকল বন্ধু হয়ে গেল। হ্যাঁ, এটা নকল। আচ্ছা, একটা কোশ্চেন আগের ছিল, উনি বলছিলেন যে এআই এর, যদি শ্রোতা আছে তাহলে এআই এ কিভাবে স্ট্যান্ডার্ডটা বানানোর ক্ষেত্রে। তো এখানে দেখুন, যে কোনো প্রোডাক্ট যেটা আমরা যখন স্ট্যান্ডার্ড বানাই, মানক বানাই, তখন কিন্তু আমরা অ্যাকচুয়াল ইউজার, অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারার এবং অ্যাকচুয়াল যারা টেস্টিং করে ল্যাবরেটরি, সো উই ডোন্ট ডিপেন্ড অন দ্য এআই দিয়ে কখনো স্ট্যান্ডার্ড বনবে না। আমরা অ্যাকচুয়াল যারা, এরাই আমাদের কমিটি মেম্বার, যারা ম্যানুফ্যাকচারার, যারা ল্যাবে টেস্টিং করছে, বা যারা কনজিউমার আছে, যারা রিসার্চ করছে ওর উপরে, ওদেরকে আমরা মেম্বার বানিয়ে ওদেরকে দিয়ে আমরা মানক বানাই, প্লাস ইন্টারন্যাশনালি যেসব স্ট্যান্ডার্ড আছে ওখান থেকে আমরা ইনপুটস নেই। আচ্ছা, ধরুন কেউ যদি কোনোভাবে ট্যাম্পারিং করে, সেক্ষেত্রে কি ধরনের শাস্তি হতে পারে? যদি আমাদের সিএমএল লাইসেন্স নাম্বার বা আমাদের আইএসআই মার্ক, ওর যদি লাইসেন্স না থাকে, ও যদি ইউজ করে আমাদের, এবং এটা যদি ধরা পড়ে, বিআইএস অ্যাক্টের অধীনে 2 বছর কারাবাস এবং মিনিমাম আপনার 2 লাখ টাকা ফাইন, অ্যান্ড ইট ক্যান গো আপ টু, আপনি যতটুকু প্রোডাকশন করেছেন উইথ দ্যাট স্পুরিয়াস মার্ক, তার 5 গুণ পর্যন্ত ফাইন পেনাল্টি আমরা দিতে পারি, মানে থ্রু কোর্ট, অফকোর্স থ্রু কোর্ট। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করছেন 9903059992 এই নাম্বারে। আর অবশ্যই স্যারের কাছে প্রশ্ন রাখুন যে আপনাদের এই যে দৈনন্দিন জীবনে জিনিস চিনে নেওয়ার ক্ষেত্রে কি কি সতর্কতা রাখতে হবে সে ব্যাপারে স্যারের কাছে জানেন। আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন এক বন্ধু মৃত্যুঞ্জয় সিং, সল্টলেক কলকাতা থেকে। তবে আগে ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যালো।
হ্যাঁ, আমি তরুণ কুমার হাইস বলছি। বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, তরুণ কুমার হাইস বলছি। বেবি ফুডের ক্ষেত্রে কি নিয়ম আছে একটু বলবেন? একজন বেবি ফুড কিনেছে। আচ্ছা, বেবি ফুডের ক্ষেত্রে বেবি ফুড বেবি ফুড এখন এইখানে একটা বলার প্রশ্ন, মানে যেটা বলার হলো, দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন, আগে আমাদের বেবি ফুডটা ম্যান্ডেটরি, মানে বাধ্যকতামূলক ভাবে আইএসআই লাগানোর ছিল, কিন্তু এখন গভর্নমেন্ট কিন্তু দুটো আলাদা করে দিচ্ছে, একটা হলো ফুড প্রোডাক্টস, একটা নন ফুড প্রোডাক্টস। যেগুলো নন ফুড প্রোডাক্ট ওগুলোই বাধ্যতামূলক আইএসআই এর আওতায় আসে, নন ফুড প্রোডাক্টগুলো এফএসএসআই এর আন্ডারে আসছে, মানে এফএসএসআই ওটা বাধ্যতামূলক, কেউ ভলেন্টারিলি চাইলে ওরা আইএসআই নিতে পারে, যদি না চায় ওরা আইএসআই না নিয়েও করতে পারে, কিন্তু এফএসএসআই রেজিস্ট্রেশন নিতে হবে। এবং কোনো কমপ্লেন থাকলে, যেটা আমাদের মধ্যে না, তবুও ওনার জ্ঞাতার্থে আমি বলে দিচ্ছি, এফএসএসআই ওয়েবসাইটে গিয়ে ওনারা কমপ্লেন করতে পারে যদি এফএসএসআই না। যার প্রশ্নে আমরা ছিলাম, সল্ট লেক থেকে মৃত্যুঞ্জয় বাবু জিজ্ঞেস করেছেন, এনি আইএসআই গাইডলাইন্স ফর মেকিং বিল্ডিং এর ক্ষেত্রে কি? হ্যাঁ, ন্যাশনাল বিল্ডিং কোড আছে আমাদের, ন্যাশনাল বিল্ডিং কোডে এভরিথিং ইজ কভার্ড। ন্যাশনাল বিল্ডিং কোড আমাদের, আপনারা আমাদের যেটা সেলস কাউন্টার আছে ওখান থেকে আপনারা কিনে নিতে পারেন ন্যাশনাল বিল্ডিং, ওইটার মধ্যে তো সবাই যে কোনো কনস্ট্রাকশনে, যে কোনো মিউনিসিপ্যালিটি এদের আন্ডার, এদের প্রত্যেকটা গাইডলাইনে ন্যাশনাল বিল্ডিং কোড ঢোকানোই থাকে। যেটা আচ্ছা, যখন এই প্রশ্নটা এলো, অনেক ক্ষেত্রে দেখা গেল ফ্ল্যাট কেনার পরে অনেকভাবে প্রতারিত হচ্ছে, হয়তো দেখা গেল জলভূমির ওপর ফ্ল্যাটটা হয়েছিল, বা অনেক সময় দেখা কনস্ট্রাকশনের কিছু প্রবলেম, হ্যাঁ, ফ্ল্যাট হতে হেলে যাচ্ছে, বা এমন হলো ফ্ল্যাটও ইতিমধ্যে বিক্রি হয়ে গেছিল, তার কাছে আবার বিক্রি হয়েছে, এই ধরনের প্রবলেমও আসে। এক্ষেত্রে কোথাও আপনাদের কাছে কিভাবে আমরা সুবিধাটা পাই? না, এটা আমাদের, দেখুন আমরা যেটা বলেছিলাম আপনাকে, যে আমাদের কোনো প্রোডাক্ট কোয়ালিটির উপরে, মানে কোনো প্রোডাক্ট উইদাউট বিং ইউজড ইনিশিয়ালি, ধরুন সিমেন্টটা যখন ইউজ হয়নি তার আগে আমরা সার্টিফাই করছি, ঠিক আছে? ফ্ল্যাটটা কেনা হলো, তবে দেখা গেলো ড্যাম্পে ভর্তি হয়ে যাচ্ছে, বা কোথাও তার প্রবলেমগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটাতে আপনাকে যেতে হবে, ওই যেটা বলছিলাম, আমাদের ক্রেতা সুরক্ষা, যেরকম কলকাতায় যদি বলি, আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তর আছে, প্রত্যেকটা জেলাতেও ক্রেতা সুরক্ষা, স্টেট কনজিউমার ফোরাম আছে, ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম আছে, আপনাকে ওইখানে অনলাইনে করলে আপনারা করতে পারেন। এবং যেটা বিল্ডিং এর ক্ষেত্রে এখন রেরা এসছে, তো রেরাতেও আপনি ইউ ক্যান সাবমিট। প্রদীপ সাহেব, আপনার কথার সূত্র ধরেই বলছেন এফএসএসআই অনেক খাবারের প্যাকেটে থাকে, এটা থাকলে কি বুঝবো? জাস্ট একটু যদি বুঝিয়ে দেন। হ্যাঁ, মানে বুঝলাম না। এফএসএসআই, ঠিক আছে, এটা অনেক প্যাকেটের গায়ে, খাবারের প্যাকেটের গায়ে থাকে। হ্যাঁ, আপনি বলছিলেন, এই কথাটা বলছিলেন যে খাবারের ক্ষেত্রগুলোতে এফএসএসআই থাকে, হ্যাঁ, থাকলে কি বুঝবেন? এফএসএসআই টাই, দেখুন এফএসএসআই যে কোনো খাবার যদি আপনাকে বানাতে হয়, এফএসএসআই বাধ্যতামূলক। এফএসএসআই আছে মানে এটা এফএসএসআই এর আন্ডারে রেজিস্টার, যার ফলে কি আপনার কোয়ালিটিটা মনিটর করছে ওই এফএসএসআই, এবং কোনো কমপ্লেন হলে আপনি এফএসএসআই এর কাছে ইউ ক্যান গো টু দ্যাট। বেশ, আমাদের কাছে আপনারা ফোন করছেন, হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ আসছে, আর আসছে আমাদের ফেসবুকেও কিন্তু আমাদের বন্ধুরা কিন্তু মেসেজ করেছেন। হ্যাঁ, একটা খুব ভালো প্রশ্ন রয়েছে। যাদবেন্দ্র পান্ডা কাঁথি থেকে লিখছেন যে আমার প্রশ্নটাই ছিল আসল নকলের তফাৎ নিয়ে আমরা কি করে বুঝবো, তা সেই উত্তরটা আমরা কিছুটা পেয়ে গেলাম। হ্যাঁ, আমরা তো সেই উত্তরগুলোকে জানানোর জন্যই রয়েছি। আর একটি খুব ভালো প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে দেবপ্রতি জানা, কমপ্লেন করতে গেলে কি পারচেজ বিলের দরকার লাগে? কারণ 45 টাকা দিয়ে একটা ইলেকট্রিক বাল্ব কিনলে দোকান থেকে তো সবসময় বিলও দেয় না। হ্যাঁ, ঠিক আছে, আপনার যদি দেখুন এটাই একটা অ্যাডভান্টেজ জেনারেলি, আপনি যদি একটা বাল্ব আপনার কাছে আছে এবং বাল্বটার গায়ে আপনার লাইসেন্স নাম্বার লেখা আছে, সো আমরা জেনারেলি উই ইনসিস্ট অন দ্য পারচেজ বিল। কিন্তু আপনার যদি বাল্বটা আছে, বাল্বটার যাতে আইএসআই মার্ক দেওয়া আছে এবং লাইসেন্স নাম্বার দেওয়া আছে, তো আমরা অ্যাসিওর কি আপনি ওটার কনজিউমার হন বা না হন, জিনিসটা তো বানানো হয়েছে এবং ম্যানুফ্যাকচারার কেন ডিনাই যে এই জিনিসটা আমি বানিয়েছি, কারণ লাইসেন্স নাম্বার আছে, সো ইউ ক্যান ইজিলি কমপ্লেন ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ। একটা ছোট স্কেলে বলা যেতে পারে, অনেক সময় দেখা যাবে টিউব কিনলে কিন্তু একটা নাম্বার লিখে দেওয়া হয়, মানে হয়তো মার্কার দিয়ে লিখে দেওয়া হলো যে এই এত তারিখে টিউবটা কেনা হয়েছে। যদি ইন কেস একটা সময়ের মধ্যে টিউবটা খারাপ হয়ে যায়, কিন্তু দোকানদার সেটা বদলে দেয় একদম বদলে দেয় না, খালি দোকানের উপরে না, যদি ওটাতে মানে ধরুন যেরকম সিএফএল ল্যাম্পে আপনার আইএসআই আছে, তো ওদের যেটা ওরা একটা ওয়ারেন্টি দেয়, ওয়ারেন্টির মধ্যে যদি ওটা খারাপ হয় আপনাকে দোকানদার বদলে দিক বা না দিক বিআইএস বদলা করিয়ে দিবে যদি ওটা কোয়ালিটি খারাপ। এবং কোথাও যেতে হবে না আপনাকে, খালি ঘরে বসে এটা কমপ্লেন করতে। উনি একজন আছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার।
আমি ধুলাগড়ি শিবতলা থেকে বাবলু মোদি বলছি। বলুন। মহাশয় তো আমার নমস্কার। আর যে প্রশ্নটা আমি করতে চাইছি, দেখুন আমরা তো প্রেসক্রিপশন ডাক্তারবাবু করে দিলেন, মেডিসিন আমরা কিনতে যাই, কোনো জায়গায় দেখি 5%, কোনো জায়গায় 10%, 20%, 30% কোনো ডিসকাউন্ট পাই। কিন্তু আমি কি করে বুঝবো যে আমি প্রকৃত অরিজিনাল মেডিসিনটা কিনছি, যেটা আমি খেয়ে আমার জীবন বাঁচাবার জন্য আমি কিনছি? আমি কি করে বুঝবো এটা? এটুকু তোমার কাছে প্রশ্ন, যদি উনি একটু বুঝিয়ে বলে আমি খুব উপকৃত হইব। বেশ। দেখুন, এটা অ্যাকচুয়ালি জিনিস যেটা বললাম, মেডিসিনের তো ড্রাগের যে কন্ট্রোলার আছে, ড্রাগ কন্ট্রোলার, ওদের এখতিয়ারে পড়ে এবং ওরা নিশ্চয়ই, আমরা আশা করি, আমি নিজেও আশা করি যে ওরা হয়তো কন্ট্রোল করছে ওটা। সো দে আর কন্ট্রোলিং, অ্যান্ড যদি এটা সিল থাকে, কারণ ওটা আমাদের এখতিয়ারে নেই, আমি কন্ট্রোলও করি না, বা সবকিছু তো একটা ডিপার্টমেন্ট কন্ট্রোল করতে পারে না, তো ড্রাগ কন্ট্রোলার দেখছে। সো ড্রাগ কন্ট্রোলার নিশ্চয়ই করছে কখনো যদি, সো আমরা আশা করবো যেগুলো বাজারে ড্রাগ চলছে, সো হয়তো দে উইল হ্যাভ সাম চেকস। খুব ভালো একটি প্রশ্ন ফেসবুকে এসেছে। দীপক কালিন্দী লিখছেন, জঙ্গলমহলের গুণগত ভেষজ উদ্ভিদের আয়ুর্বেদিক প্রোডাক্টের রেজিস্ট্রেশন করতে কি করণীয়? যদিও আমাদের একটা আয়ুষ ডিপার্টমেন্ট আছে, আয়ুষ ডিপার্টমেন্টের কিছু স্ট্যান্ডার্ড আছে, সেগুলো স্ট্যান্ডার্ড আপনি ডাউনলোড করে নিতে পারেন, এবং আপনি bis.gov.in আমাদের যে ওয়েবসাইট, ওখানে গিয়ে দেখতে পারেন যে ভেষজ উদ্ভিদের যেগুলো উদ্ভিদ বা যেগুলো প্রোডাক্ট আপনারা বানাচ্ছেন, ওইটার কোনো স্ট্যান্ডার্ড আছে কিনা। যদি স্ট্যান্ডার্ড আছে, যেরকম আমি বললাম manakonline.in আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন এবং আমাদের সার্টিফিকেশন করাতে পারেন। এবং যদি নেই, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে, কারণ আমরা চাইছি যে লোকাল প্রোডাক্টসগুলো আসুক আমাদের, অ্যাটলিস্ট একটা মানক তো হোক, কারণ যাতে আমরা ওই মানকটা হলে পরে আমরা নট অনলি ইন ইন্ডিয়া বা বিদেশেও আমরা এক্সপোর্ট করতে পারবো বেসড অন দ্য স্ট্যান্ডার্ড। তো আপনারা প্রপোজাল দিন যে এই প্রোডাক্টটার আপনারা মানক বানান, মানক হলে পরে উই ক্যান সার্টিফাই। কিন্তু আয়ুষ ডিপার্টমেন্ট আছে, আয়ুষ ডিপার্টমেন্ট অনেক স্ট্যান্ডার্ড বানিয়েছে। দিলীপ কুমার শীল পশ্চিম দাসপাড়া সোনারপুর থেকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ করেছেন। উনি জানতে চাইছেন গ্যারান্টি আর ওয়ারেন্টির মধ্যে তফাৎ কি? যেটা মেইনলি গ্যারান্টি হলো গিয়ে যে আপনারটা হয়তো ওটা রিপ্লেসমেন্ট করে দেবে যে যদি কোনো খারাপ হয়। ওয়ারেন্টিতে মিনস আপনাকে রিপেয়ার বা রিপ্লেসমেন্ট করে, রিপেয়ারও করবে, বা যদি রিপেয়ার না হয় তবে রিপ্লেসমেন্ট করবে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। আমাদের কাছে এক বন্ধু ফেসবুক লাইভে আপনার কাছে কমেন্ট করেছেন, শেখ রফিক, তিনি লিখেছেন ISI মার্ক থাকার পরও যদি খারাপ হয় তাহলে কি করব? হ্যাঁ, যদি ওটার একটা জিনিস দেখতে হবে, ওটার গ্যারান্টি পিরিয়ড। যদি গ্যারান্টি পিরিয়ডের মধ্যে খারাপ হয়, তবে নিশ্চয়ই যেটা আমি যেরকম বলছিলাম যে আপনাদের এই কমপ্লেন, একটা আমাদের অ্যাপ যেটা BIS কেয়ার অ্যাপ, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন, এবং এখানে এই কমপ্লেন বলে একটা লিঙ্ক আছে, ওই কমপ্লেনে আপনি কমপ্লেন করে দিন, আপনি ঘরে বসেই সেবাটা পেয়ে যাবেন। ISI ছাপ আপনারা কতগুলো প্রোডাক্টের ক্ষেত্রে করেছেন বলছেন? মোটামুটি দিতে হবে বাধ্যতামূলক 750-এর উপরে। 750-এর উপরে। তাহলে 750-এর উপরে যে প্রোডাক্টগুলো ISI ছাপ দিতে হবে, তার জন্য আপনারা কিছু চার্জ নিয়ে থাকেন। আমি আপনাদের পোর্টালে গিয়ে দেখছিলাম। তাহলে তো ISI ছাপ দিলে জিনিসের দাম বেড়ে গেল। না, জিনিস দেখুন, ISI ছাপের জন্য দামটা বাড়ে না, দামটা খুবই সামান্য। যেমন আমি বললাম যে মাইক্রোদের জন্য 80% রিবেট আছে, তার উপরে আবার ওমেন এন্টারপ্রেনার বা স্টার্ট আপ হলে আরও 10%, তো ওটা সাবসিডাইজ ইনফ্যাক্ট আমার বলতে গেলে। দামটা ওই জন্য বাড়বে না, দাম হলো যদি আপনি কোয়ালিটি বাড়ান, ন্যাচারালি আপনাকে জিনিসগুলো ভালো ইউজ করতে হবে, কারণ কোয়ালিটি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড। ISI কিন্তু আপনাকে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস আপনাকে বলছে না যে খুব হাই কোয়ালিটি দিতে, কারণ উই নো দ্যাট আমাদের আমার টেবিলটা লোহার মতো বানানোর দরকার নেই, যেটুকু টেবিলের যেটুকু পারপাসের, যেই পারপাসের জন্য ইউজ, ওইটুকু হলেই, হ্যাঁ ওইটুকু মিনিমাম স্ট্যান্ডার্ড হলেও। তো BIS এর যেগুলো স্ট্যান্ডার্ড, ওগুলো হলো মিনিমাম স্ট্যান্ডার্ড। ওর থেকে যদি আপনি নিচে যান, ওটার কিন্তু কোনো কোয়ালিটির গ্যারান্টি নেই। তো যেরকম বলে যে সস্তার 3 অবস্থা, তো আপনি যদি বারে বারে জিনিসগুলো একবার কিনলেন, আবার 2 দিন পরে ভেঙে গেল, ওইগুলো তো কিনে লাভ নেই। তো মিনিমাম কোয়ালিটিটা যদি আপনি রাখেন, তাহলে আপনার পারপাসটাও সার্ভ হবে এবং মিনিমাম খরচাতে আপনার জিনিসটা চলবে। এই হলো কথা। বেশ, আমরা একটা মজার দিকে যাই। ধরুন বাচ্চাদের খেলনা, এটা আমি একটা জায়গায় পড়ছিলাম যে বাচ্চাদের খেলনার ক্ষেত্রে নাকি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রয়েছে যে তার কোনো সার পেজ থাকবে না। এটা কি সত্যি? এবং ভারতবর্ষ কি সেটা মানে? হ্যাঁ, আমাদের যেটা স্ট্যান্ডার্ড আছে ওইটা অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডই বানানো।
তো ওটাতে আপনাদের যেহেতু সারপেজ না হয়, মানে একটা এইজের নিচে আমাদের 14 ইয়ার্স পর্যন্ত আমরা সার্টিফাই করি, ওটা 14 ইয়ার্স পর্যন্ত খেলে না। তার উপরে যেরকম যারা ইন্টারন্যাশনালি খেলছে ওদের ব্যাটটা তো আমাদের 14 ইয়ার্স পর্যন্ত পরে হলেও আছে। হ্যাঁ, ওদের বড় হয়ে গেছে ধরে নেওয়া হয়। যদিও 18 বছর আমাদের অ্যাডাল্ট এজ, কিন্তু এটাতে 14 বছর করা আছে। 14 বছরের নিচে যারা খেলছে ওদের ওই সারপেজ থাকবে না, বা ওরকম বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। 5 বছর, 3 বছরের নিচে নট ফিট ফর 0 to 3 এরকম মার্ক করা থাকবে যদি বড়দের জন্য হয়। তো এরকম সব বিভিন্ন মার্ক করা থাকে। তো সারপেজ থাকবে না, দ্যাট ইজ এ রিকোয়ারমেন্ট। বেশ, বাচ্চাদের খেলনার ক্ষেত্রে তো হলো। আচ্ছা, আজকালকার দিনে বহু ছেলে মেয়ে পড়াশোনার জন্য হয়, চাকরি বাকরির ক্ষেত্রেও হয়। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে, সে হয়তো কলকাতা থেকে বেঙ্গালুরুতে বা হায়দ্রাবাদে পোস্টেড, তার কোম্পানি 2 বছর বাদে তাকে ইউরোপ কি আমেরিকার কোনো কান্ট্রিতে কিংবা ওইদিকে ইন্দোনেশিয়া বা চীনে কোথাও পাঠালো। এখানে যে এটিএম কার্ডটি সে ব্যবহার করছিল, এটা কি বিশ্বের সর্বত্র ব্যবহার করতে পারবে না? ব্যাংকের কাছে গিয়ে তাকে আবার নতুন করে কার্ড, এটা অনেক স্ট্যান্ডার্ডাইজ করা আছে কি? এটা বিআইএস এর এখতিয়ারে পড়ছে না অ্যাকচুয়ালি, এটা পড়ছে যেটা আরবিআই গাইডলাইন্স বা এদের যে ইকোনমি যেটা নেই। তো যেটুকু আমার জানা আর কি, আপনাদের মতো আমারও যেটুকু জানা, যে বিভিন্ন কার্ড এনেবেল হয়, ইন্টারন্যাশনালি এনেবেল। কোনো কার্ড হয়তো লোকাল ডোমেস্টিকের জন্য এনেবেল। তো আপনাকে যদি যখনই ইন্টারন্যাশনালি যাবেন, তো আপনাকে কিন্তু ওটা হয় অনলাইনে আপনার ইন্টারনেট ব্যাংকিং দিয়ে, হ্যাঁ, আপনাকে ওটা ইন্টারন্যাশনাল এনেবেল করতে হবে, তবেই ওটা কাজ করবে। ঠিক আছে। ট্রাফিক আইন মানা এবং না মানা, আপনারা ঠিক কোন জায়গাটাতে দাঁড়িয়ে থাকেন? না, আমাদের ট্রাফিক আইন তো ট্রাফিক পুলিশরা করে, কিন্তু কিছু কিছু জিনিসের সঙ্গে আমরা ট্রাফিকের সঙ্গে জড়িত কিভাবে, দেখুন একটা বড় জিনিস হলো হেলমেট, যেগুলো আমাদের 2 হুইলার যারা হেলমেট পড়ছে, ঠিক আছে, এখন এই হেলমেটটা কিন্তু আইএসআই মার্ক বাধ্যতামূলক, এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকেন এ পজিটিভ স্টেপ। ওনারা কি করেছেন যে আমরা তো খালি আইএসআই মার্ক বেচাটা ওইটা বাধ্যতামূলক করেছি, মানে আমরা তো ন্যাচারালি যেটা আমরা মানে বলতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে আইএসআই মার্কটা ইউজ করাটা বাধ্যতামূলক করেছে। গভর্নমেন্ট ম্যান্ডেটরি করে, বিআইএস ইমপ্লিমেন্ট করে। সো গভর্নমেন্ট ম্যান্ডেটরি করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে এটা বাধ্যতামূলক। কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওনারা কি করেছেন, মানে খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন। ওনারা বলেছেন যে 2 হুইলার রাইডার আছে এবং যে পিলিয়ন রাইডার মানে পিছনে যে বসছে পিলিয়ন রাইডার এবং যে ড্রাইভ করছে, দুইজনকেই আইএসআই মার্ক হেলমেট পরতে হবে। তার কারণ কি, আপনি দেখবেন যে যেগুলো নন আইএসআই হেলমেট আপনারা দেখবেন অনেক সময় টুপি টাইপের, যে জাস্ট এ ক্যাপ উইদাউট এ ফেস কভার, আপনার কোনো ফেস কভার নেই। তো আপনি ন্যাচারালি আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনো একটা স্ট্র্যাপ নেই। তো আপনি পড়লে তো ন্যাচারালি ওটা কোনো সেফটি না, এটা খালি আপনি চালান কাটার রক্ষার জন্য, চলান থেকে রক্ষার জন্য আপনি পড়ছেন। তো এইখানে যে বিভিন্ন যে আমাদের বাইক অ্যাপগুলো এসেছে, যেখানগুলো এখনো মানে অফিস যাওয়ার ক্ষেত্রে সেগুলো ছাড়া হয়তো আমাদের চলছেই না। দেখা যায় তারা যে হেলমেটটা আমাদের দেয়, সেই হেলমেটের অনেক সময় যে আপনার ক্লিপটা, সেই ক্লিপটাই কাজ করছে না, মানে গেট দিয়ে বেঁধে রেখেছে, মানে ওটা দেখা যাচ্ছে ওটা হয়তো একটা বাচ্চার হেলমেট, সেটাকে আমাদের বলে চালাচ্ছে বড়দের, এবং ওটা থাকা না থাকা সমান। মানে সেই ক্ষেত্রে কোথাও কি আমাদের প্রোটেকশনের জন্য আপনারা কিছু ভাবছেন যে এই ধরনের ইউজ করা যাবে না? হ্যাঁ, সেটাই তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওটাই করে দিচ্ছে যে যে কোনো হেলমেট আপনি যখনই পরবেন আপনার আইএসআই মার্ক থাকতে হবে। আগে ছিল হেলমেট না পরলে ফাইন হবে, পেনাল্টি। এখন করে দিচ্ছে যে আপনাকে আইএসআই মার্ক আলা হেলমেট পরতে হবে, নইলে আপনার ফেস কভার থাকবে না, ওগুলো থাকবে না, এগুলো ছাড়া আপনাকে ওরা চালান কাটবে যদি আইএসআই না থাকে। এর মধ্যে কিন্তু একটা আমার রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, আপনারা যখন পড়ছেন দেখুন একটা এখন অনেক সময় আমি দেখি আইএসআই মার্ক হেলমেটটা নিয়েছে কিন্তু স্ট্র্যাপও আছে, কিন্তু স্ট্র্যাপটা লাগাবে না। কত গভর্নমেন্টও কতটা করতে পারবে? উনি বলবে যে আমার আইএসআই আছে, আমার স্ট্যাম্প লাগাইনি, আমার মধ্যে নিজের সিকিউরিটি নিজের কাছে। দেখুন গভর্নমেন্ট এটা আপনার জন্যই করছে, আপনার সেফটির জন্য। তো প্রথমে আপনি অ্যাওয়্যার হন যে আমি যাতে আপনার সেফটি ঠিক থাকে, আমরা চাই যে আপনার সেফটি যাতে ঠিক থাকে। একই রকম ভাবে আপনার বিভিন্ন যে বাইক অ্যাপগুলো আছে, কিছু তো রেজিস্টার্ড আছেই, তারা আছে কি, এছাড়াও অনেকে আছে যে হয়তো অ্যাপটা ডাউনলোড করে নিয়েছে, সল্টলেকে অফিস, সাউথ থেকে সল্টলেক যাবে, একটু চালিয়ে নিয়ে চলে যায়, একটা প্যাসেঞ্জার পেয়ে গেলে আবার তেলের দামটা উঠে আসবে, কিন্তু তারা কিন্তু রেজিস্টার্ড নয়।
সেক্ষেত্রে কিভাবে আপনারা তাদের না ওটা কন্ট্রোল বিআইএস করে না। আমি যেটা বললাম বিআইএস তো রেজিস্টার্ড ইয়েদের করে, তবে আমার মনে মানে বিআইএস খালি প্রোডাক্টের উপরে, যেরকম আমি বললাম কোনো প্রোডাক্ট এই অ্যাপ ট্যাপ দিজ আর নট, এটা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, হ্যাঁ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ওরা ওইগুলো কন্ট্রোল করে অ্যাপের। তবে আমার মনে হয় না যে উইথ দ্য কোনো লোক, ধরুন আমি উবের, ও যদি উবের চালায় এবং ও যদি উবেরে রেজিস্টার না থাকে আর ও উবেরে মানে আমি যদি উবের কার বুক করি যেটা রেজিস্টার্ড আছে, কিন্তু সবাই কিন্তু মানে নর্মাল, ধরুন আমি বাইকে করে যাচ্ছি, আমি একটা প্যাসেঞ্জারকে নিয়ে যেতে পারি না, না সেটা তো আপনি পারেন না, হ্যাঁ কিন্তু আপনি যদি র্যাপিডোতে রেজিস্টার না থাকেন বিং এ ড্রাইভার, আপনি তো ড্রাইভার হবেন তখন না, তো বিং এ ড্রাইভার আপনি র্যাপিডোতে না থাকলে আমি তো অর্ডার যখন দেবো আপনার নাম্বার নিশ্চয়ই আমার কাছে আসা উচিত না। বেশ, আমাদের এই যে প্রশ্নগুলো আমরা রাখছি বন্ধুরা, আপনারাও কিন্তু সরাসরি এসে 22488085 আপনাদের প্রশ্ন রাখতে পারেন। 9903059992 হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা, হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারেন। আমরা ফোন নেব ঠিক 10:10 থেকে, একদম সরাসরি সেখান থেকে আমরা ফোন নেব। হেলমেটের কথা আপনি বললেন, টু হুইলারের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে মাল্টি স্টোরিড বিল্ডিং যখন তৈরি হয় তখন সেখানে সুপারভাইজিং ইঞ্জিনিয়ার যারা থাকেন তারাও হেলমেট পরেন। ওরকম হেলমেট দেখলে মনে হয় যে এটা ছোট ঘুষি মারলে হেলমেটটা ফেটে যাবে, এটা কোনো স্ট্যান্ডার্ডাইজেশন? হ্যাঁ, সেফটি হেলমেটের আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন আছে, তবে ওটা এখনো ম্যান্ডেটরি করেনি। তো আমার রিকোয়েস্ট থাকবে যারা এগুলো ইউজ করছে ইন্ডাস্ট্রিয়াল হেলমেটস বা সেফটি হেলমেটস, অনেক আমাদের লাইসেন্সই আছে ভলেন্টারি, আপনি ইচ্ছা মানে আপনার ইচ্ছা হলে আপনি লাইসেন্স নিতে পারেন বা নাও নিতে পারেন। তো আপনি যখন কিনবেন অনেক প্রোডাক্ট আছে যেগুলো ভলেন্টারি, আপনি ইচ্ছা হলে মার্ক নিতে। তো এখন এজ এ জাগরুক কাস্টমার হিসাবে, মানে একজন জাগরুক কনসিয়াস কাস্টমার হিসাবে আমাকে কি করতে হবে, আমাকে যেটা আইএসআই মার্ক আছে, যেটা সার্টিফাইড, ওগুলো আমাকে কিনতে হবে। সো এইটা তো আমার রিকোয়েস্ট থাকবে যেগুলো আপনারা সার্টিফাইড জিনিস কিনুন, কারণ ওগুলো অনেক টেস্টের ভিতর দিয়ে যায় এবং রিপিটেডলি টেস্ট হয়। বেশ, তাহলে আপনি বলছেন যে হেলমেটের ক্ষেত্রে অন্তত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করছেন আর কি, তারা যেন আইএসআই মার্ক কেনেন, তারা যেন কেনেন। এটা ভলান্টারি কেন, মানে যদি এটাই কম্পালসারি না হয় তাহলে তো বিপদের সম্ভাবনা থেকে আমরা প্রায়ই দেখি নির্মাণ শ্রমিক পড়ে মৃত্যু ঘটতো, বিন্দুমাত্র তার সেফটি নেই। তো এটা দেখুন বিআইএস কোনো কিছু বাধ্যতামূলক করতে পারে না, কারণ এটা কোনো কিছু বাধ্যতামূলক করা মানে তো আমারই সুবিধা। সো গভর্নমেন্ট বিআইএস কে কোনো পাওয়ার দেয়নি বাধ্যতামূলক করতে। কনসার্ন মিনিস্ট্রি, যদি স্টিলের কিছু হয় স্টিল মিনিস্ট্রি করবে, সেরকম বিভিন্ন মিনিস্ট্রি আছে, তারা রেকমেন্ডেশন আপনাদেরকে অ্যাজ এ সিটিজেন তাদের কাছে পাঠাতে হবে। তারা যদি মনে করে যে হ্যাঁ এটা বাধ্যতামূলক হবে তাহলে আচ্ছা, তাহলে সেই মিনিস্ট্রি থেকে আপনাদের কাছে আসবে, তখন আপনারা তার স্ট্যান্ডার্ডাইজেশন করবেন। না স্ট্যান্ডার্ড আছে, আমি যেটা বললাম মানক তো আছে, ভলেন্টারিলি অনেকে নিচ্ছেও না সেই স্ট্যান্ডার্ড মতে। আচ্ছা, তো এটাকে কম্পালসারি করতে হলে ওনাকে বলতে হবে, কিন্তু যতক্ষণ না হচ্ছে উই অলওয়েজ হ্যাভ দ্য অপশন, যেটা আইএসআই মার্ক আছে আমি ওটা কিনবো। সঙ্গে স্পেশালিস্ট আজকের বিষয় আসল নকলের তফাৎ বোঝানোর জন্য আমাদের সঙ্গে রয়েছেন সে সব্যসাচীধর। আমরা শুধুমাত্রই বুঝে নিচ্ছি। এই যে জামা কাপড় পরিয়া, আপনিও শার্ট পরে আছেন, আমরাও শার্ট বা টি শার্ট ইত্যাদিগুলো পরে রয়েছি, এর মাপ ক্ষেত্রে দোকানে কিনতে গিয়ে আমরা দেখি এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, এগুলো কি আপনাদের মানক, মানে স্ট্যান্ডার্ডস? আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আছে এগুলোর জন্য, অথবা বাধ্যতামূলক না কোনো, হ্যাঁ ভেরি করে। তো আমরা এমনি মানক তো আমাদের বানানোই আছে, আর এগুলো আমরা যেটা বানাই একটা কোনো ফিগার দেওয়া আছে, যেমন 34, 30, যেটা ওগুলোই আমাদের স্ট্যান্ডার্ড। মানে স্ট্যান্ডার্ড এক্সেল বা এল বা ডাবল এক্সেল নয়, আপনাদের স্ট্যান্ডার্ড ওই 30। হ্যাঁ হ্যাঁ ওইরকম অর্থাৎ সরাসরি একদম নির্দিষ্ট একটা কোনো যাকে আমরা বলি প্যারামিটারকে ধরে আপনারা বলছেন আর কি। জামা কাপড়ের ক্ষেত্রে তার যে কাপড়ের যে কোয়ালিটি সে সম্পর্কিত কোনো স্ট্যান্ডার্ডাইজেশন আছে? হ্যাঁ, কোয়ালিটি আমাদের স্ট্যান্ডার্ড আছে, কিন্তু যেটা বললাম বাধ্যতামূলক নয়। দেখুন ইজ অফ ডুইং বিজনেসও আছে, আমরা যদি পৃথিবীতে সবকিছু বাধ্যতামূলক করে দিই তাহলে কিন্তু বাজারে আমরা মালই পাবো না। মানে হয়তো ওদেরকে আনতে ন্যাচারালি একটা লাইসেন্স নিতে তো ওর একটা দেয়ার ইজ সাম রিসোর্সেস, আপনাকে রিসোর্স টাইমও লাগবে, রিসোর্সও লাগবে, কিন্তু সেই জন্য আপনার সবকিছু যেগুলো আমাদের যেটা বলেছিলাম আমাদের হেলথ বা সেফটি নিয়ে যেটা এফেক্ট করে সেগুলোতে আমরা জেনারেলি গভর্নমেন্ট বাধ্যতামূলক করে। বেশ, আমাদের ফেসবুক লাইভে প্রশ্ন করেছেন অয়ন দলুই উলুবেড়িয়া থেকে। তিনি লিখেছেন ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে বিআইএস কি পদক্ষেপ
আছে? এটা খুব খুব ভালো প্রশ্ন। ইলেকট্রিক্যাল সেফটি আপনি IS 302 Part 1 এবং যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস অলরেডি কোয়ালিটি কন্ট্রোল অর্ডার বেরিয়ে গেছে। যে কোনো মানে অফকোর্স উই উইল গিভ দেম সাম টাইম টু ইমপ্লিমেন্ট আমাদের যে কোয়ালিটি কন্ট্রোল অর্ডারে আছে ওটা, কিন্তু যে কোনো ধরনের কোয়ালিটি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আমাদের বাধ্যতামূলক এটার আওতায় আসছে এবং প্রত্যেকটাতে আপনারা ISI মার্ক পাবেন। এটা কি মানে খুব দ্রুত হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অলরেডি লাইসেন্স অলরেডি বাজারে চলে এসছে, আপনারা বাজারে পাওয়া শুরু করে দিয়েছেন। অনেকে আমাদের কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গলে অনেকে রেজিস্ট্রেশন নিয়ে নিচ্ছে। আচ্ছা, আমরা যে শুধুমাত্র দেশীয় দ্রব্য ইউজ করছি তা তো না, আমরা তো অনেক বিদেশি দ্রব্য ইউজ করছি। ধরুন একটা হয়তো অন্য কোনো দেশ থেকে দ্রব্য এলো, সেই ক্ষেত্রে তার স্ট্যান্ডার্ড যেগুলো জিনিস বাধ্যতামূলক ওটা কিন্তু খালি আমাদের দেশের জন্য লাগু না, ওটা বিদেশ থেকে আসলেও একটা সিমেন্ট বাধ্যতামূলক। আপনি যদি বিদেশ থেকেও আনি সেটা আমার যখন আমি ইম্পোর্ট করবো কাস্টমস ওখানে ধরবে, তো ওইখানেও কিন্তু আমাকে ISI মার্ক নিতে হবে এবং ওর জন্য আমাদের লোক বিদেশে গিয়েও স্যাম্পল ড্র করে ওটা আমাদের BIS এর ল্যাবরেটরি, মানে রেকগনাইজ ল্যাবরেটরি, ইন্ডিয়ান ল্যাবরেটরিতে টেস্ট করবে, ওদের ল্যাবরেটরিতে না। ওটা পাস হওয়ার পরে তবে ওদেরকে ওই লাইসেন্সটা দেওয়া। আমি প্রশ্নটা এই জন্য এলো মাথায়, দীপক চক্রবর্তী উনি বাংলাদেশ থেকে আমাদের মানে ফেসবুক লাইভে লিখেছেন যে অনুষ্ঠানটি সত্যি ভীষণ ভালো লাগছে এবং উনি বাংলাদেশ থেকে আমাদের কাছে। হ্যাঁ, তো উনি যদি আমাদের ইন্ডিয়ায় সিমেন্ট বা কিছু ISI মার্ক দিয়ে মানে যেগুলো বাধ্যতামূলকের আওতায় আসে যেগুলো পণ্য, উনি আমাদের দিল্লিতে FMCS মানে আছে তো আমার, এবং BIS.gov.in ওয়েবসাইটে প্রসিজারটা দেওয়া আছে কিভাবে FMCS এর অ্যাপ্লাই করে লাইসেন্স পাবে, ওইটাতে উনি অ্যাপ্লাই করে উনি পেতে পারেন। আসলে এখন পৃথিবীটা খুব ছোট হয়ে গেছে, মানে আজকে ফেসবুকে আমরা এখানে কলকাতায় বসে অনুষ্ঠান করছি। হ্যাঁ, আমি তো আশাই করিনি যে এটার আমাদের দেশের বাইরেও অ্যাওয়ারনেস হয়ে যাচ্ছে। নিশ্চয়ই। এই যে আপনি বললেন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্ষেত্রে গভর্নমেন্টের অর্ডার এসে গিয়েছে, আমি বলছি ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, প্রত্যেকের হাতে আমাদের মোবাইল, আমাদের পেন ড্রাইভ, কম্পিউটারের কিবোর্ড, এগুলোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজেশন। হ্যাঁ, এটা তো আমি আপনাকে যেরকম বললাম সেফটিটা আমরা দেখা হয় মেইনলি VRSS যেরকম আপনি কিছু এক্সাম্পল দিয়েছিলাম ব্যাটারি ট্যাটারির, ওইগুলোতে এইরকম মার্ক থাকে, রেজিস্ট্রেশন মার্ক। এখন দেখবেন ধীরে ধীরে আমরা উই আর চেঞ্জিং ওভার, গভর্নমেন্টের যে অর্ডার উই আর চেঞ্জিং কি আমাদের খালি C টাইপ, আগে আমাদের D টাইপ চার্জার হতো, C টাইপ চার্জার হতো। আমি কখনো এই মোবাইল কিনলে একরকম চার্জার কিনবো, ওইখানে কিনলে একরকম। ইট ইজ বিকামিং স্ট্যান্ডার্ডাইজড। আমাদের কত সুবিধা হচ্ছে, এক C টাইপ চার্জার দিয়ে আমরা মোবাইলও চার্জ করে নিচ্ছি, ল্যাপটপও চার্জ করে নেবো, সবকিছু চার্জ করে নেবো। স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে তো এখন তো আমরা যে কোনো মোবাইলে আমরা C টাইপ ইউজ করছি। আমার একটা মোবাইল থাকলো ওইটা এখন আর যখন আমাকে অন্য একটা মোবাইল কিনে আমার ওই আগের চার্জার দিয়েই তো আমার কাজ হয়ে যাচ্ছে। তো আই ডোন্ট হ্যাভ টু স্পেন্ড এক্সট্রা ফর দ্য চার্জার। এবং ল্যাপটপও আমার হচ্ছে C টাইপ চার্জার হয়ে গেল। আমি ইন্ডিভিজুয়াল একটা মোবাইল সেটের কথা বলছি। হ্যাঁ, মোবাইল সেটার থেকে 1 লাখ 1.5 লাখ টাকা অবধি বিভিন্ন যে মোবাইল সেট, সেই সেটগুলোর ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড, সেইগুলোর সেফটিটা সার্টিফাই আছে এখন। There is a difference between performance and safety. Right. Government has mandated only the safety part. কি ওটা তো সেফটি পার্টের জন্য ইনফ্যাক্ট যেগুলো আমাদের দেওয়ালির যেগুলো ইলেকট্রিক, ওইটাতে কিন্তু সেফটিটা খুব বড়। ইট ইজ অল ইলেকট্রনিক প্রোডাক্ট, এলইডি এগুলো, কিন্তু ওইগুলোতে কিন্তু সেফটিটা বাচ্চারা ধরছে। তো ওটার জন্য এই মার্কটা আপনারা দেখে নেবেন এবং এটার নিচেও ওই এইরকম মার্ক থাকবে ওইগুলোর গায়ে, প্যাকেটের গায়ে বা ওইটার গায়ে, এবং ওই রকম যেরকম লাইসেন্স নাম্বার থাকে এটারও একটা নাম্বার থাকবে। এখানে গিয়ে আপনি ওই লাইসেন্স নাম্বার দিয়ে আপনি চেক করে নিতে পারেন যেটা ভ্যালিড কিনা। বেশ, তার মানে মোবাইল সেট বা ল্যাপটপ ইত্যাদিগুলোর ক্ষেত্রে হ্যাঁ, এলইডি বাল্ব, তারপরে আপনার এই যেগুলো চেইন ল্যাম্পস আছে যেগুলো দেওয়ালিতে আমরা লাগাই টুনি বাল্বের মতো, সবকিছুর মধ্যে রয়েছে। ফোনে একজন রয়েছেন, নমস্কার। নমস্কার, সময় নষ্ট না করে কুইকলি প্রশ্নটা করছি। কে বলছেন, কোথা থেকে? একটা জানতে চাই যে ডাইরেক্টরেট অফ লিগাল মেট্রোলজি যেটা প্রত্যেক রাজ্যে থাকে কনজিউমার অ্যাফেয়ার্স এর আন্ডারে, এই ওজনের নিখুঁত হওয়া স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে আপনাদের সঙ্গে কিভাবে এই বিভাগটা সমন্বয় সাধন করে কাজ করে, এইটা সম্পর্কে একটা কৌতূহল আছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই জিআই ট্যাগ একটা পণ্য যখন অর্জন করে, সেটা ফুড নন ফুড যে আইটেমই হোক, সেইটার ক্ষেত্রে তখন অথেন্টিসিটি যাচাই করার ক্ষেত্রে কি BIS এর কোনো ভূমিকা থাকে? সাহেব মিত্তির বলছিলাম, হাতিবাগান থেকে। নমস্কার। ধন্যবাদ। প্রথম প্রশ্ন লিগ্যাল মেট্রোলজির ব্যাপারে। লিগ্যাল মেট্রোলজিটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে বেশিরভাগই কনজিউমার অ্যাফেয়ার্স এর আন্ডারে আসে।
তো লিগ্যাল মেট্রোলজি কাজটা আলাদা, ওরা ওজনটা ঠিক আছে কিনা ক্যালিব্রেশন করে দেখে, কিন্তু আমাদের অনেক ওই কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সঙ্গে অনেক অ্যাওয়ারনেস হয়। এবং যেহেতু আমাদের একটা ছোট অফিস, আমাদের অফিসটা হলো খালি কলকাতাতে, পুরো স্টেটটা ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম আমরা দেখছি খালি ওয়েস্ট বেঙ্গলে বসে। সো আমাদের রিচ, ইন অর্ডার টু রিচ আউট, আমরা ওই কনজিউমার অ্যাফেয়ার্সদেরকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট বা বিভিন্ন স্টেটের যেগুলো কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে ওদের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমরা ওদের ফিল্ড অফিসিয়ালদের ট্রেনিং করে দেই যাতে ওরা এই মেসেজগুলো স্প্রেড করে। সেই রকম ধরনের মানে ওদের সঙ্গে আমাদের যেটা রিলেশন, 1 নম্বর কথা। আর একটা প্রশ্ন ছিল, আর একটা কিছু প্রশ্ন ছিল, লিগ্যাল মেট্রোলজি প্রশ্ন করলেন, আর একটা প্রশ্ন খেয়াল করবে সাহেব মিত্র, দুটো প্রশ্ন করেছেন যাকে আমাদের খেয়াল করি যাবো, আমরা সেটাকে তখন করবো। আচ্ছা, কম্পিউটারের কথা আমরা বললাম, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস কথা বললাম, কাগজের ক্ষেত্রে আপনাদের কোনো স্ট্যান্ডার্ডাইজেশন করা আছে? মানে আমরা যেগুলো বলি না A4, A3, এগুলো কি আপনাদের স্ট্যান্ডার্ড? হ্যাঁ, আমাদের স্ট্যান্ডার্ড। A4 এর প্রত্যেকটার সাইজ আছে, মানে সাইজ ফিক্স। A3টা বড়, আপনি দেখুন A3টাকে আধা করে দেন, A3টাকে মাঝখানে হাফ করবেন, আপনি পেয়ে যাবেন A4 সাইজ। A2কে হাফ করবেন, মানে মাঝখানে যদি ফোল্ড করে দেন দেখবেন A3 সাইজ পেয়ে গেলেন। ঠিক আছে, যত আপনি A4 হলো A3 থেকে ছোট, A3 হলো A2 থেকে ছোট, এইভাবে। এবং এটা এই পেপারটা কিন্তু যেগুলো আমাদের কপিয়ার পেপার আমরা যেটা বলছি, আমরা যেগুলো ফটোকপির পেপার যেগুলো আপনারা দেখেন, ফটোকপিতে যেগুলো ইউজ হয়, ওটা বাধ্যতামূলক ISI এর আওতায়। ফোনে আরেকজন আছেন, নমস্কার। কি আছেন ফোনে? ক্ষমা চাইছি, দ্বিতীয় প্রশ্নটা মনে করানোর জন্য আবার করলাম। না ঠিক। জিআই ট্যাগ যখন কোনো পণ্য অর্জন করে, তারপরে সেটার অথেন্টিসিটি ভেরিফাই করার ক্ষেত্রে যখন সেটা বাজারে বিপণী হিসেবে আসছে, সেখানে কি BIS এর কোনো ভূমিকা থাকে? ধন্যবাদ। জিআই ট্যাগের ব্যাপারে অ্যাকচুয়ালি আমাদের ওটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ঠিক আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলে একটা ডিপার্টমেন্ট আছে, ওরা দেখে ওটা। জিআই ট্যাগ, কোনো ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ওটা ওদের আন্ডারে আসে, ওটা BIS এর আন্ডারে আসে। বেশ, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলতে সায়েন্স টেকনোলজি ডিপার্টমেন্ট, তারা এটাকে সুপারভাইজ। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল প্রপার্টির অফিসও আছে, আমি দেখেছিলাম আপনাদের সল্টলেকে আছে, তারা এই বিষয়টাকে নজর করে থাকেন। আমরা কাগজের কথা বলছিলাম, গাড়ির ক্ষেত্রে যদি আসি, গাড়ির ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন আছে? বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের, আমি শুধু বড় গাড়িতে যাচ্ছি না, আমাদের পারিবারিকভাবে যে 4 চাকার গাড়িগুলো ব্যবহার করা হয় বা 2 চাকার যে গাড়িগুলো ব্যবহার করা, তার কোনো স্ট্যান্ডার্ডাইজেশন আছে? ইন্ডিয়াতে যখন এটা মানে পুরো অ্যাজ এ হোল কারের নেই, আমাদের ইন্ডিভিজুয়াল পার্টসের আছে। ধরুন যেটা গ্লাস ইউজ হচ্ছে ওটা ম্যান্ডেটরি, যেগুলো আমাদের সেফটি মানে যেটা আমরা গ্লাস বাইরে দেখবেন সবগুলোতে ISI মার্ক থাকে। অ্যাজ এ হোল গাড়িটা, যেটা আমার মনে হয় মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট ওরা দেখছে, এবং ARAI বলে আমাদের একটা ল্যাব আছে, ওরা এগুলো টেস্ট করে যে ওটা কিরকম, মানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তো সেফটি দিতে পারবে কিনা। তো অ্যাজ এ হোল ARAI ওরা টেস্ট করে, এবং মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট BIS অ্যাজ এ হোল গাড়ি সার্টিফাই করে। শুধুমাত্র এই কাজটা না, বিভিন্ন টায়ার আছে, টায়ার ইজ আন্ডার ম্যান্ডেটরি, গ্লাস ইজ আন্ডার, কম্পোনেন্টস আর আন্ডার ম্যান্ডেটরি। গ্লাস ইজ মানে হ্যাঁ ডিফারেন্ট কম্পোনেন্টস, ওগুলো ম্যান্ডেটরি, মানে টায়ার আপনাকে বাধ্যতামূলক ISI নিতে হবে। গ্লাসটা যেটা সেফটি, কারণ কিছু ছুড়লো তো আমার গ্লাসটা প্রোটেকশন দিতে হবে, সো গ্লাসটা ISI। লুকিং গ্লাসগুলো তাই, 4 চাকার যে লুকিং গ্লাস বা 2 চাকা, হ্যাঁ, যেটা লুকিং গ্লাস না, যেটা ফ্রন্ট এবং প্রত্যেকটা জানলা এবং সামনে যেটা গ্লাস আছে, সেগুলো। আমাদের কাছে SMS করেছেন রাহুল গুপ্ত, কলকাতা 14 থেকে। তিনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। তিনি প্রথম প্রশ্ন করেছেন, লটারির টিকিট জাল কিনা কিভাবে বোঝা যাবে? দ্বিতীয় প্রশ্ন, কম মূল্যমান পুরস্কৃত সমস্ত লটারির টিকিটের টাকা বিক্রেতাদের মেটানোর নির্দেশ আছে কি? আর এই প্রশ্নগুলোই উনি করেছেন রাহুল গুপ্ত, কলকাতা 14 থেকে। না, লটারি টিকিটে BIS নেই, এটা আমরা যেরকম বললাম আমাদের প্রোডাক্টটা আছে, কিন্তু আপনার জ্ঞাতার্থে লটারি টিকিট আমার মনে হয় অ্যাজ এ কনজিউমার হিসাবে আপনার যদি কোনো কিছুই জাল মনে হয়, দের ইজ অলওয়েজ এ ক্রেতা সুরক্ষা দপ্তর, ডিস্ট্রিক্টেও আছে, যে কোনো প্রোডাক্ট আপনার যদি কোনো কিছু আপনার ডাউট থাকে, ইউ ক্যান অলওয়েজ ফর এনি প্রোডাক্ট ইউ ক্যান গো টু দ্য কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এবং ওখানে ডিস্ট্রিক্টে আছে, যদি অনলাইনে আপনি কমপ্লেন করতে পারেন, দে উইল লুক ইনটু। মানে আপনারা সবসময় কি ট্যানজিবল প্রোডাক্টের উপরেই? হ্যাঁ, আমাদের ট্যানজিবল প্রোডাক্ট। তার মানে ইন্টারনেট প্রোটোকল বলতে যেটা আমরা বুঝি, সেখানে আপনাদের না, ওখানে আমাদের কিছু নেই, কিন্তু যেরকম আপনি কনজিউমার কোনো সার্ভিস, ইন্টারনেটের কোনো সার্ভিসের ইস্যু, ইউ ক্যান গো টু দ্য কনজিউমার ডিপার্টমেন্ট, অনলাইনেই করা যায়, আজকাল অনলাইনেই আপনারা করে দিতে পারেন।
আচ্ছা, এই যে আমরা শুরুতেই বলছিলাম না যে ISI ছাপযুক্ত জিনিস, আপনি বারবার করে বলছেন প্রোডাক্ট, ট্যাঞ্জিবল প্রোডাক্ট, মানে রাজশ্রীর কথাটাকে নিয়ে বলি, এই যে ট্যাঞ্জিবল প্রোডাক্ট তাতে আপনারা ISI ছাপ দিচ্ছেন, এর সঙ্গে পরিবেশ বান্ধব হওয়া, সেই প্রোডাক্টের পরিবেশ বান্ধব হওয়ার তার কি কোনো সংযুক্তি, কোনো রিলেশন আছে? খুব ভালো প্রশ্ন। প্রত্যেকটা এখন আপনারা দেখছেন আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, দ্যাট ইজ দ্য মেইন ফোকাস প্রত্যেকটা দেশের, ঠিক না? তো আমাদেরকে সাস্টেনেবল প্রত্যেকটা স্ট্যান্ডার্ড আমাদেরকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে হয়। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে হয় কীরকম? ধরুন সিমেন্ট, আপনারা দেখছেন আগে আমাদের ফ্লাই অ্যাশ মানে যেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে যেগুলো আমাদের ছাইটা বেরোতো, ওই ছাই, আমি নিজেও থার্মাল পাওয়ার প্ল্যান্টে আগে কাজ করেছি, ওই ছাই সরিয়ে নেওয়ার জন্য আমাদেরকে টাকা দিতে হতো আগে। এখন যেটা সিমেন্টের PPC, পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট বলে স্ট্যান্ডার্ড বের করেছি, যার ফলে মানে আমাদের ডিপার্টমেন্ট, যার ফলে কি হচ্ছে আপ টু 15 to 35% ফ্লাই অ্যাশ আমরা ওই সিমেন্টে ইউজ করে উই আর গেটিং দ্যাট স্ট্রেংথ, মানে কি রেশিওতে মিট করতে হবে সব কিছু লেখা আছে, যার ফলে আমরা উই আর গেটিং দ্যাট স্ট্রেংথ। এবং ওই ফ্লাই অ্যাশটা এখন এত ডিমান্ড হয়ে গেছে, খালি আমাদের এখানে না, আমরা এক্সপোর্ট করছি এখন ওই ফ্লাই অ্যাশ, উই আর এক্সপোর্টিং টু বাংলাদেশ। এবং যেটা আমাদেরকে পয়সা দিয়ে সরাতে হতো, দেশ এখন ওটাতে ফরেন এক্সচেঞ্জ আর্ন করছে। সো দিস ইজ দ্য বেনিফিট প্রত্যেকটা। একটা ভালো প্রশ্ন এসেছে ফেসবুকে, ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল বাম্বু মিশন হবে বোধহয়, বাম্বু মিশনের রাজ্য অফিস না থাকার জন্য পশ্চিমবঙ্গের বাঁশ শিল্পীরা বঞ্চিত হচ্ছেন, এটা কিভাবে উপকৃত হতে পারেন? না, ব্যাম্বু মিশন থাকলে, যদি ব্যাম্বু মিশন লাগে তাহলে দে হ্যাভ টু টেক আপ উইথ দ্যাট কনসার্ন ডিপার্টমেন্ট। কিন্তু যদি ব্যাম্বু প্রোডাক্ট বানায়, ব্যাম্বু প্রোডাক্ট কোনো কিছু যদি বানায়, যে ব্যাম্বু ম্যাট, উই হ্যাভ এ স্ট্যান্ডার্ড, তো আপনি যদি ব্যাম্বু ম্যাট বানাচ্ছেন এবং আপনি এটা বাজারে চালাতে চান উইথ সাম ব্র্যান্ড ভ্যালু, ইউ ক্যান কাম ফর ISI মার্ক অ্যান্ড উই ক্যান সার্টিফাই দ্যাট। এবং একটা ভালো কথা, যদি প্রথম ইন্ডিয়াতে ওনারা সার্টিফিকেশন নেন, আমাদের খরচায় ওনার প্রমোশন করবো, দ্যাট উই হ্যাভ দ্যাট মানি। সো ফার্স্ট ইন ইন্ডিয়া হলে আমরা প্রমোশন করে দেবো অ্যান্ড ইট উইল হেল্প দেম। বাহ, এটা একটা নতুন তথ্য যে আপনারা নিজেদের খরচায় প্রমোশন। হ্যাঁ, যদি ফার্স্ট ইন ইন্ডিয়া হয়, দেশে যদি প্রথম উনি সার্টিফিকেশন নেন কোনো প্রোডাক্টের, যদি ওইটার সার্টিফিকেশন নেই, তো উনি প্রথম আসলেন, উনি সার্টিফিকেশন নিলেন, সো দ্যাট ইজ আমরা নিজেই ওটা প্রমোট করবো, ন্যাচারালি প্রমোট করবো। যখন বাঁশের কথাটা এলো, বাদ্যযন্ত্রের কি ISI হতে পারে? বাদ্যযন্ত্রের এখনো কোনো BIS কোনো সার্টিফিকেশন নেই, কোন রকম বাদ্যযন্ত্র এখনো স্ট্যান্ডার্ড নেই, বাট ইউ ক্যান প্রপোজ। কোনো কিছু আপনি যদি প্রপোজ করেন, হয়তো এটা আমরা দুজনেই অসুর, আমরা সেই ব্যাপারে নেই। আমরা এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যায়, যেটার সঙ্গে আমাদের মানে ব্যক্তি পারিবারিক জীবনগুলো খুব জড়িত, তা হচ্ছে সোনার গহনা। এর ক্ষেত্রে এই যে হলমার্ক একটা শব্দ আমরা শুনি, এটা কি বাধ্যতামূলক? দেখুন, যে প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা, যেখানেই আমাদের এগুলো যেগুলো আমরা হলমার্ক করি, এটা প্রোডাক্টের ক্ষেত্রে যেরকম আমরা ম্যানুফ্যাকচারারকেই রাইট দিয়েছি ISI মার্ক ইউজ করার জন্য, ওদের ল্যাবরেটরিতে টেস্ট করে ওরা মার্ক করতে পারে। সোনার ক্ষেত্রে কিন্তু জুয়েলার উনি কিন্তু ওটা মার্ক করতে পারে না, কারণ ওনার কাছে টেস্টিং ফেসিলিটি থাকে না। আমাদের প্রত্যেকটাতে একটা হলমার্কিং অ্যাসেইং সেন্টার, যেটা একটা ল্যাবের মতো, যেখানে টেস্টিং হয়। প্রত্যেকটা বিভিন্ন জেলায় আমরা ওরকম অ্যাসেইং সেন্টার করে দিয়েছি, এবং যে জেলাতে অ্যাসেইং সেন্টার আছে সেখানে ওটা বাধ্যতামূলক। তো বিভিন্ন স্টেটে, কোনো স্টেটে বেশি, কোনো স্টেটে কম, হয়তো মিজোরামে কম হবে, ওয়েস্ট বেঙ্গলে অনেক বেশি। তো ওয়েস্ট বেঙ্গলে আমাদের দুটো জেলা ছাড়া, একটা হলো কার্শিয়াং, একটা ঝাড়গ্রাম, এই দুটো ছাড়া বাকি জেলায় বাধ্যতামূলক। মানে বাধ্যতামূলক মানে হলমার্ক করেই বেচতে হবে, নইলে বেচা যাবে না। কিন্তু কার্শিয়াং আর আপনার ঝাড়গ্রাম, এই দুটো। এই যে বিভিন্ন ক্যারেটের সোনা বিক্রি হয়, কোন কোন ক্যারেট? সবকটা ক্যারেটের ক্ষেত্রে কি 24 ক্যারেট, 30 ক্যারেট, 24 ক্যারেট, 23 ক্যারেট, আপনার 18 ক্যারেট, 22 ক্যারেট, 14 ক্যারেট এবং 9 ক্যারেট, এই কয়টা ক্যারেটে আমরা হলমার্ক করি। 24 ক্যারেটে সাধারণত সোনার বার হয়, সেই বারগুলোর ক্ষেত্রেও ওইটা। এই হলমার্ক থাকার কোনো অ্যাডভান্টেজ আছে কি? আমি বলছি হলমার্ক আপনারা বলছেন বাধ্যতামূলক, কিন্তু হলমার্ক ছাড়াও এই শহর কলকাতার বুকেই কিন্তু সোনা বা সোনার গয়না বিক্রি হয়, কোনো ডিফারেন্স হয় কি?
দেখুন মানুষকে, হ্যাঁ নিশ্চয়ই ডিফারেন্স হয়। আগে এটা কি এসছে কেন, প্রথমে এটার ইতিহাসটাও জানা উচিত। 2000 আমরা একটা সার্ভে করেছিলাম, অল ইন্ডিয়া সার্ভে হয়েছিল বিভিন্ন জায়গায়। তো দেখা গেছিল যে পিওরিটিটা অনেক কম, মানে হয়তো 916 আমরা বলি 22 ক্যারেটকে, ঠিক আছে। 916 মানে কি 24 ক্যারেট হলো 100%। সো আপনি যদি 22/24 × 100 করেন তো আপনি পাবেন 91.6% গোল্ড থাকে। আর বাকিটা আমাদের কপার বা ওইটা, কারণ ওটাকে শক্ত করতে হয় না, তো এই জন্য যখন অর্নামেন্ট বানাতে হয়, নইলে বিস্কুট বানালে আপনার 24 ক্যারেটই হয়ে যাবে। 24 ক্যারেট আমরা করি হলমার্ক। তো দেখা গেছিল ওইটা হয়তো মানে যেটা 91.916 মানে 91.6 বলে বলছে, কিন্তু ওটাতে পিওরিটি পাচ্ছে ওরা 800 লেভেলে, 80%-এ 11%, 10%, মানে 11 লস হচ্ছে। তো তখনই এই চিন্তা ভাবনাটা আলো 2000, যে এটা আমাদেরকে বাধ্যতামূলক, মানে এটা প্রথমে হলমার্ক করি, প্রথমে আমরা হলমার্ক শুরু করলাম ভলেন্টারিলি, তারপরে ধীরে ধীরে কোয়ালিটি ইমপ্রুভ হলো, আমরা এখন বাধ্যতামূলক করেছি বিভিন্ন জেলাতে। গভর্নমেন্টই দেখেছে যে হ্যাঁ ইমপ্রুভ হয়েছে কোয়ালিটি, যার ফলে এটা বাধ্যতামূলক করেছে। তো এটাই বেনিফিট। কোশ্চেনটা কি ছিল এক্স্যাক্টলি? মানে আমি যেটা বলতে চাইছি তাতে বেনিফিট বলতে হলমার্কটা করলে না, ঠিক আছে, কিন্তু আমি বলছি হলমার্ক করা ছাড়াও প্রচুর সোনা বা সোনার গয়না বিক্রি হয়, সেগুলোর সঙ্গে ডিফারেন্স তাহলে কি হলো? হ্যাঁ ডিফারেন্স ওটাই যেটা বললাম, কোয়ালিটির ক্ষেত্রে ডিফারেন্স, কারণ পিওরিটিটা। এবং আপনি দেখবেন অলংকারে, কারণ অনেক জুয়েলার আছে, জুয়েলার কিন্তু অনেক বেশি সবাইকে। তো আপনাদেরকে আমাদের রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা যেরকম প্রত্যেকটা মানুষের আধার আইডি আছে, প্রত্যেকটা গভর্নমেন্ট কি করে দিচ্ছে, প্রত্যেকটা অর্নামেন্টের ইন্ডিভিজুয়াল ইউনিক আইডি, হলমার্ক ইউনিক আইডি বলি আমরা, HUID, প্রত্যেকটা অর্নামেন্টে ইউনিক আইডি। আপনারা কোনো জুয়েলার, কেউ যদি আপনাকে অন্য কোনো সার্টিফিকেট দেখাচ্ছে, কাগজে কিছু লিখে দেখাচ্ছে, ওগুলো বিশ্বাস করবেন না। দ্যাট ইজ নট এ ভ্যালিড অথেন্টিক হলমার্ক। আপনাকে হলমার্ক ইউনিক আইডি ওই অর্নামেন্টে হবে, গায়ে থাকবে লেজার প্রিন্ট করা। প্রত্যেকটা জুয়েলারের কাছে ম্যাগনিফাইং গ্লাস আছে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আপনি ওই আইডিটা দেখে নিন, এবং ওই আইডিটা ওই আবার সেই কেয়ার অ্যাপে আমি যাব, কেয়ার অ্যাপে গিয়ে ভেরিফাই HUID লেখা আছে, ওখানে গিয়ে ওই 6 ডিজিটের 6 ডিজিটের একটা কোড থাকবে, ওই কোডটা আপনি মেরে ওখানে যখন আপনি সার্চ করবেন দেখা যাচ্ছে ভেরিফাই HUID। হ্যাঁ, তো 6 ডিজিটের আপনি যেই সার্চ করবেন আপনি ওখানে পেয়ে যাবেন কি টাইপের অর্নামেন্ট এবং ওটার পিওরিটি কত। 22 ক্যারেট হলে 22, 24 হলে 24, 18 হলে 18। সেটার মধ্যে আপনি পিওরিটি দোকানে বসেই দেখে যান। মানে যে গোল্ড অপশনটা আছে ওইখানে গিয়ে করতে। ফোনে একজন আছেন, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি চন্দ্রপুর বলছি, আমার বাবু বলছি যে সোনা ছাড়া আর কোন কোন ধাতুতে, মানে কোন ধাতু কোয়ালিটিতে হলমার্ক লাগে, আর তাছাড়া এটার একটা মূল উদ্দেশ্য তো আছে, এই উদ্দেশ্যটা কি জনগণকে কি জানানো, এটাই আমার প্রশ্ন। নমস্কার আপনাদের। বাধ্যতামূলক খালি সোনাতে, কিন্তু সিলভারেও আমরা হলমার্ক করি, সিলভারও আছে, যেটা দুটো ধাতু বলছিলেন উনি, একটা হলো সোনা, একটা হলো সিলভার। সিলভারে কিন্তু বাধ্যতামূলক হয়নি, HUID শুরু করেছে, কিন্তু হলমার্ক বাধ্যতামূলক হয়নি, গোল্ডে ওটা বাধ্যতামূলক। আর এটার মূল উদ্দেশ্য কস্টলি, তার ক্ষেত্রে কোনো এরকম কিছু না, এখন খালি সিলভার আর গোল্ডেই আমাদের হলমার্ক আছে। আচ্ছা, এর মধ্যে গোল্ডে বলছেন বাধ্যতামূলক, সিলভারে ভলেন্টারি। এবং আরেকটা ওনার কোশ্চেন ছিল যে এটার বেনিফিটটা কি। হ্যাঁ, এটার বেনিফিটটা এটাই হলো যে আপনি যদি এটা একটা সোনা, এভরিথিং দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সবই মনে হবে আপনার সোনা, কিন্তু কালার আপনি বাইরে থেকে চিনবেন কি করে? একমাত্র উপায় হলো হলমার্ক কিনুন, এবং হলমার্কের HUID, আপনি অন্য কোনো মার্ক দেখবেন না, আপনার 3টে মার্ক থাকবে। BIS এর লোগো, একটা ওই পিওরিটি 22K 916 যদি 22 ক্যারেটের হয়, 18 ক্যারেট হলে 18K 750, এবং মেইন জিনিস হলমার্ক ইউনিক আইডি 6 ডিজিটের নাম্বার, ওটা আপনি এই অ্যাপে দোকানে বসে চেক করে নিন, যা ক্যারেট দেখাচ্ছে ওই ক্যারেটের দাম দেবেন। গয়না নিয়ে আমরা কথা বলছিলাম। আচ্ছা, ফোনে একজন আছেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি সুজিত মান্না কথা বলছি দক্ষিণ 24 পরগনা বস্তি থেকে। বলুন। আমার একটা প্রশ্ন স্যারের কাছে। ধরুন আমি 916 একটা জিনিস কিনলাম, কেনার পরে সেইটা আমি তো দেখলাম 916 ঠিকই আছে, সবকিছু দেখলাম বুঝলাম, কিন্তু পরবর্তীকালে ওইটা 916 সঠিক কিনা আমি সবকিছু দেখার পরে আমি যখন সোনাটা গালিয়ে দেখলাম, ওই অর্নামেন্টটা, ওই অলংকারটা গালিয়ে দেখার পরে তখন দেখলাম 82%। আমি দোকানদারকে বললাম যে আমি তো 916 দেখলাম, কিনলাম, কিন্তু আমার একটু সন্দেহ হয়েছে। ওরা বললো না, 916 ঠিকই আছে,
এইখানে আমার প্রশ্ন একটাই, যে এটা যে কতটা সত্যি সেটা আমি কিভাবে প্রমাণ করব যতক্ষণ না পর্যন্ত ওই সোনাটাকে জ্বালিয়ে পাকা করতে পারছি। আমার একটাই প্রশ্ন, এই জায়গাটা পরের দোকানদারকে আমি বোঝাবো কি করে যেটা আমি জ্বালিয়ে এইটা করেছি? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ। যেটা বলছিলাম, দেখুন হলমার্ক যদি আছে, আমার এখন এটাই প্রবলেম ছিল, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম, কি আপনি জিনিসটা কিনলেন, কেনার পরে ওটা কত পিউরিটি দোকানদার নিজেও বুঝতে পারে না, যে কারণ ও কোনোখান থেকে সোনা কিনছে, ও একজন কারিগরকে বানাতে দিচ্ছে, কারিগর ওটাতে কি মিক্স করে দিয়েছে, দোকানদারের কাছে বলছে হ্যাঁ আমি পিওর জিনিস দিয়ে দিচ্ছি, এখন দোকানদার কিনছে, দোকানদার নিজেও জানে না যে কি। তো এখন যখন আমাদের দুটো মেথড আছে, একটা হলো ডিস্ট্রাকটিভ মেথড যেটা উনি বলছিলেন গালিয়ে, আরেকটা অন্যভাবে বিনা গালিয়েও আমরা টেস্ট করি। আমরা যে কোনো পুরো ম্যাটেরিয়ালটা যখন যায়, আমাদের এক্স রে ফ্লোরোসেন্স মেথড আছে, মানে যেটা মানে আমাদের যেটা এক্স রে ফ্লোরোসেন্সের একটা যায়, তারপরে প্রত্যেকটা মেটেরিয়াল যখন ওই মেটেরিয়ালটা ওই জিনিসটা যখন যাওয়ার পরে যখন রিফ্লেক্ট করে না, সব বিভিন্ন মেটেরিয়াল থেকে বিভিন্ন ওয়েভ লেন্থে রিফ্লেক্ট হয়ে আসে। সো আমরা ওই মেশিন দিয়ে বুঝতে পারি যে কত পার্সেন্টেজ ওটাতে পিউরিটি আছে। সো অ্যান্ড দ্যাট ইজ নন ডিস্ট্রাকটিভ মেথড। কারণ অলংকারটা আপনি তো পুরোটা গালিয়ে ফেললে তো আর আপনি আমাকে অলংকার নিয়ে আসলেন, আমি পুরোটা গালিয়ে ফেলে দিলাম, তা আপনার কি লাভ হলো? আপনার তো অলংকারটা চলে গেল, আপনার তো তার মধ্যে কারিগরি আছে, আছে। সো আমাদের এক্সআরএফ মেথড আছে, তো ওনার গালানোর দরকার নেই। যে কোনো এএসসি সেন্টারে গিয়ে ওনার যদি কোনো ডাউট থাকে, উনি হয়তো হলমার্ক জিনিস নিয়েছেন, তারপরে যদি ওনার বা হলমার্ক ছাড়া নিয়েছেন, উনি চলে যান গিয়ে ওই আমাদের এএসসি সেন্টার লিস্ট আমাদের bis.gov.in ওয়েবসাইটে আছে, আপনি ওখানে গিয়ে এক্সআরএফ এর টেস্ট করুন, এক্সআরএফ এর টেস্ট করে যেটা পিউরিটি পেলেন, অফকোর্স গালালে পরে একদম আপনি 100% অথেন্টিক পাবেন। অতটা অথেন্টিক হবে না এক্সআরএফ, বাট ইউ উইল গেট এন আইডিয়া, 80 to 90% প্রবাবিলিটি ইট উইল ম্যাচ। এবং এক্সআরএফ দিয়ে আপনি টেস্ট করি, আমাদের এসসি সেন্টার ওটা ক্যালিব্রেটেড এক্সআরএফ, তো আপনি প্রত্যেকটাতে গিয়ে আপনি টেস্ট করে নিন, এবং টেস্ট করে যদি আপনি ধরুন 916 আপনি দেখলেন 930 আছে, 40 আছে, আপনার কত ডাউটের কিছু কথা নেই। যদি আপনি দেখছেন হ্যাঁ 900 চলে আসছে বা 910 আসছে, ইউ ক্যান অলওয়েজ কাম টু আস, আপনি গালিয়ে দেখুন, আপনি বা ওইটার বেসিসেই, ওই রিপোর্টের বেসিসেই আপনি জুয়েলারের কাছে যেতে পারেন। বা এই রিপোর্ট আপনারা দেন মানে? হ্যাঁ, যে কোনো সিটিজেন অফ দ্য কান্ট্রি হি ক্যান গো টু এনি এএসসি সেন্টার, এবং ওইখানে ওই প্রত্যেকটা অর্নামেন্টের যে কোনো জিনিস টেস্ট করতে হলে আপনার ওই 45 রুপিস ওরা নেয়, 45 রুপিস নিয়ে দে উইল টেস্ট। পুরোনো গয়নার ক্ষেত্রে কি হলমার্ক হয়? পুরোনো গয়নার ক্ষেত্রে, পুরোনো গয়নাটা যখন আপনি জুয়েলারকে দেবেন, ও আপনাকে নতুন ওটা পুরো গলাবে, গলিয়ে যদি আবার নতুন বানিয়ে দেয়, তখন ওটা হলমার্ক করে নেবে। কারণ ওটা গলিয়ে আপনাকে আবার নতুন করে বানাতে হবে, তবেই হলমার্ক হবে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা SMS করছেন 9903059992 এই নাম্বারে। আর আমাদের ফোনে একটা বন্ধু আছে। নমস্কার। হ্যালো। হ্যালো, আমি হরিণঘাটা বলে যাচ্ছি, জেলা নদীয়াতে সমীর দাস বলছি। বলুন। আমি জানতে চাইছি যে মার্কেটে যে গ্রহ রত্নগুলো যেগুলো বিক্রি হয় আর কি, তার রত্ন সম্পর্কে তো আমাদের শুধু তাহলে বিভিন্ন রকম রত্ন দেখি, যেটা 50 টাকা দাম সেরকম দেখতে, আবার যেটা 50,000 টাকাও দাম, সেটাও একই রকমই দেখতে। কোনটা আসল আর কোনটা নকল, এটা আমরা কি করে বুঝতে পারবো? এটা যদি একটু আলোচনা করেন। রত্ন বিআইএস এখনো কোনো একমাত্র গোল্ড আর সিলভার, যেরকম আমি বলছিলাম গোল্ড আর সিলভারেতেই যায় এখন আছে, বা যে কোনো জেমোলজি ইনস্টিটিউট আছে ওদের কাছে, ওদের কাছে গিয়ে টেস্ট করাতে পারে। বাট বিআইএস ইজ নট ইনটু দ্যাট। বিআইএস ওটাই সার্টিফাই করে যেটাতে ওনারা উই আর কনফিডেন্ট কি আমরা যেটা সার্টিফাই করছি দ্যাট শুড বি। তো আমাদের এখন এক্সপার্টাইজ এটাতে আছে, সিলভার এন্ড গোল্ড। আমাদের সাথে টেলিফোনে কি বন্ধু আছে না? না, ফোনে এই মুহূর্তে কোনো বন্ধু নেই। সোনার গয়নার কথা বলছিলাম। এবার আমরা যদি একটুখানি চলে আসি মেডিকেল ইকুইপমেন্টের ক্ষেত্রে, একদম কমনলি ইউজড থার্মোমিটার, ইঞ্জেকশনের সিরিঞ্জ, প্রেশার মাপার যন্ত্র, ব্রিদিং অ্যাপারেটাস, এইগুলো যেগুলো খুব কমনলি আমরা ইউজ করি, কিংবা ধরুন ব্লাড সুগার মাপা, এখন ডিজিটাল আপনার বিপি মেশিনগুলো চলে এসেছে। এইগুলোর ক্ষেত্রে আপনাদের কোনো স্ট্যান্ডার্ড? মানক আছে, মানক তো আছে আমাদের, প্রেশার মাপার তো মানক আছে। আপনি পুরনো যেগুলো আমাদের ওটাতে কিছু কিছুতে আপনি আইএসআই পাবেন ভলেন্টারিলি, অফকোর্স এটা ভলেন্টারি, ওটা স্ট্যান্ডার্ড আছে। আপনার কি বলে থার্মোমিটারে তো ম্যান্ডেটরি, থার্মোমিটার ওটা বাধ্যতামূলক, থার্মোমিটার গ্লাস থার্মোমিটার
থার্মোমিটার, যেটা আমরা টেম্পারেচার মাপি, ওটাতে বিনা এসে বেচা যাবে না। সেরকম ফিডিং বোতল ম্যান্ডেটরি। তারপরে আপনার এক্সরে মেশিন, মেডিকেল এক্সরে ডায়াগনস্টিক ইকুইপমেন্টের সেফটিটা আমরা আইএসআই লিখে সেফটি লিখে দিই, কারণ সেফটি অনেক জরুরি ওই এক্সরেতে। আপনি নিচে শুচ্ছেন, উপরে আপনার একটা এত ওজনের একটা জিনিস আছে, যেটা আপনার যদি সেফটি না দেখা হয় ওটা তো পড়ে গেলে আপনি মানে অনেক বড় ক্ষতি হতে পারে। তো যার জন্য ওতে দুটো সেফটি রোপ থাকে, একটা কেটে গেলেও আরেকটা সাপোর্ট দেবে, এইসব দেখে নেওয়া হয়, ইলেকট্রিক্যাল সেফটি দেখে নেওয়া হয়। বাকি যেটা রেডিয়েশনের সেফটি ওটা বার্ক বা ভাবা অ্যাটমিক রিসার্চ ওরা এসে দেখে, বাকি আমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সেফটিটা আমরা করি। অন্যান্য যে এই ধরনের অ্যাপারেটাস গুলো ব্যবহৃত হয় অপারেশন থিয়েটার থেকে আরম্ভ করে বিভিন্ন সময় টেস্টিং এর জন্য, সেসব ক্ষেত্রেও তো এই ধরনের সেফটি গুলো আপনারাই দেখবেন। অপারেশনের কি বলে, যেগুলো অপারেশন টেবিল, এগুলো ভলেন্টারিলি আমাদের আইএসআই মার্ক আছে, মানে স্ট্যান্ডার্ড বানানো আছে। কিছু কিছু লাইসেন্স আছে, কেউ নিয়েছে, কেউ নেয়নি, যেটি যতক্ষণ এটা ম্যান্ডেটরি হচ্ছে, বাধ্যতামূলক না। যেরকম আমি বলছিলাম, যেগুলো দেখুন, যেখানে গভর্নমেন্ট দেখছে যে মাস কনজামশন হলে কিরকম, একটা যে কোনো লোক একটা সেফটি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, ওটা কিন্তু কোনো টেকনিক্যাল লোক ইউজ করছে না, কে ইউজ করছে, একটা যে কেউ গিয়ে বাজার থেকে কিনে আনবে, ওর কোনো ধারণাই নেই যে ওটা সেফটি রিলেটেড। কিন্তু এইসব যেগুলো আপনার ডায়াগনস্টিক, আপনার সবই যেগুলো আপনার অপারেশন টেবিল, একটা নলেজেবল হসপিটাল ইউজ করবে না, সো দে হ্যাভ দ্য নলেজ কি কতটুকু আমার সেফটি। তো গভর্নমেন্ট এখন এগুলো বাধ্যতামূলক করেনি, কিন্তু আইএসআই মার্ক পাওয়া যায়। তো যার কারণে যদি ইফ দে হ্যাভ এনি ডাউট, দে শুড ইউজ আইএসআই মার্ক প্রোডাক্ট। আপনি বলছেন থার্মোমিটারের ক্ষেত্রে কম্পালসারি, আর এক্সরে মেশিন ক্ষেত্রে কম্পালসারি, কিন্তু ইনজেকশন সিরিঞ্জের ক্ষেত্রে না, কারণ দিস আর বিং ইউজড বাই নলেজেবল পিপল এন্ড দে ক্যান এক্সপার্টস। বসিরহাট থেকে সমরবাবু আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, তিনি লিখেছেন কামারের তৈরি তা, বটি, কুড়ুল ইত্যাদির কোনো স্ট্যান্ডার্ড হয়? স্ট্যান্ডার্ডাইজড করতে গেলে কি করতে হবে? কুড়ুলের স্ট্যান্ডার্ড আছে, কুড়ুল আইএসআই মার্ক কুড়ুল পাবেন আপনি, কিন্তু যেটা বলছিলাম ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না। অনেকেই আমাদের ফেসবুক দেখছেন, ইতিমধ্যে ভিউয়ারশিপ 2,500 থেকে 3,000-এ পৌঁছে গিয়েছেন। জয়দেব সাহু বলছেন এত সুন্দর অনুষ্ঠান করার জন্য এফএম গোল্ডকে ধন্যবাদ। জয়দেব বাবু আপনাকে ধন্যবাদ। সোমা সরকার বলছেন অনেক কিছু জানলাম, ধন্যবাদ। সমিতা রায় বলছেন এফএম গোল্ডকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে প্রতি ধন্যবাদ জানাই। আর ফোনে রয়েছেন যিনি, তার কথা এবার শুনি। নমস্কার। না, কেউ এসেছিলেন, যোগাযোগ একটু কেটে গিয়েছে, যদি চলে আসুন। এই ফোনটি অবশ্যই একটু নকল হয়ে গেল। আমরা মেডিকেল অ্যাপারেটাসের কথা আপনাকে জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, বাঙালির ক্ষেত্রে বিশেষত মানে আমাদের যাবতীয় বাসনার বাসা হচ্ছে রসনাতে, খেতে আমরা ভালোবাসি, আর মিষ্টি হলে তো কথাই নেই। মিষ্টির ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন আপনাদের আছে? স্ট্যান্ডার্ড তো আছে, রসগোল্লারও স্ট্যান্ডার্ড আছে, সবকিছুর স্ট্যান্ডার্ড আছে, কিন্তু বাধ্যতামূলক না। এটা বাধ্যতামূলক, যেরকম বলছিলাম যে ফুড আইটেমস গুলো আপনাকে FSSAI রেজিস্ট্রেশনটা নিতে হবে, ওটাই বাধ্যতামূলক। রসগোল্লাটা আমাদের বাধ্যতামূলক, কিন্তু স্ট্যান্ডার্ড আছে, কেউ যদি চায় ইউ ক্যান টেক। পিকলসের আছে, এবং অনেক কিছুই আছে। আচ্ছা, আমাদের এই যে আপনি বিভিন্ন ক্ষেত্রে বললেন, যদি সন্দেহ জাগে তাহলে আপনাদের অ্যাপের মাধ্যমে গিয়ে সেগুলোকে সন্দেহ নিরসনের কাজগুলো হয়ে যেতে পারে। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের কথা হলো, খুব ইম্পর্টেন্ট। আজকাল প্রায় প্রত্যেক বাড়িতে এলপিজি সিলিন্ডার রয়েছে, গ্যাস স্টোভ রয়েছে, এবং তার ব্যবহার বহুল হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে একাধিক দুর্ঘটনা ঘটছে এই ক্ষেত্রে। এটা বলতে গেলে দেখুন, আমার তো মনে হয় না আজকাল যেভাবে আমাদের মানে গভর্নমেন্টের তরফ থেকেও যেরকম ভাবে সিলিন্ডার দিয়েছে, কনজিউমার মাস কনজামশন হচ্ছে ওটা, মানে। এবং আপনারা দেখেছেন কিভাবে ওটা ব্যবহার হয়। আমাদের যখন আনলোডিং হয় বা লোডিং হয়, মানে জাস্ট যে লেবাররা যারা মানে আপনার উপর থেকে সিলিন্ডারটা ফেলে দিচ্ছে হয়তো, ঠিক না? কিন্তু সেই সত্ত্বেও আপনার কিন্তু ওইরকম কখনো আমি দেখিনি, এরকম উপরের থেকে ফেলে দিল আর ওটা বাস করে গেল, এরকম আজ পর্যন্ত আমার চোখে বা কোনোখানে আমি পড়িও নি। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য বেনিফিট আপনার আইএসআই মার্ক থাকা, মানে এটাই বেনিফিট। নইলে আপনি একটা স্টিল, ওইটা কিন্তু একটা মিনিমাম স্টিল থিকনেস আছে, মিনিমাম। তো ওটার কন্ট্রোল, কারণ আপনি যদি কেউ যদি ওটার উপরে নজরদারি না করে, ওটা টিন দিয়ে বানালো না স্টিল দিয়ে বানালো, হাউ ইউ উইল আন্ডারস্ট্যান্ড, রং করে দিলে বাইরে। সো দ্যাট ইজ দ্য বেনিফিট। এবং যেভাবে ইউজ হচ্ছে, যেভাবে এত সিলিন্ডারগুলো চলছে, তো ইট ইজ গিভিং, মানে এই সার্টিফিকেশনের জন্য অনেক, আমার মতে তো অনেক এটা সাপোর্টও দিচ্ছে। এবং
ছোটখাটো যদি কখনো যেটা হয় আপনারা বলেন, সেটা হলো ইট ইজ নট অলওয়েজ, এটা একটা ভুল ধারণা যে হঠাৎ গ্যাস চলতে চলতে কখনো এটা বাস্ট হয়ে যায় না। হয়তো ওনার আসলে ইয়েতে কোনোখানে আগুন লেগেছে, কোনোখানে গ্যাস পেপার একটা লিমিট আছে, আপনাকে এত বছর পরে ওখানে কিন্তু লেখা থাকে এত বছর পরে, 1 বছর পরে আপনি রেগুলার চেক করুন ওটাতে গ্যাস পাইপ ফুটো হয়ে গেলে কিনা। আপনি যদি সারা জীবন ধরে ওটা একই গ্যাস পাইপ চালাচ্ছেন, তো ওখান থেকে যদি গ্যাস লিক করেছে এবং আপনার ঘরে আগুন লেগে গেছে, সো দ্যাট ইজ ওয়াই ইউ শুড বি অলসো অ্যাওয়্যার। খালি তো এমনি সিলিন্ডার চলতে চলতে জাস্ট বাস্ট হয়ে যায় এরকম কখনো হয় না। ইন্ডাকশনেও তো সমস্যা হয়। ইন্ডাকশনে ওই রেজিস্ট্রেশন মার্ক আছে, ইন্ডাকশনের সেফটির ব্যাপারে, পারফরমেন্সটা না, যেটা বলছিলাম ইলেকট্রিক শক যেন না লাগে তার জন্য এই রেজিস্ট্রেশন মার্ক, সিকিউরিটি আছে। আপনাদের গ্যাস ওভেন যেগুলো, সেগুলোর ক্ষেত্রে সেগুলো হ্যাঁ ওটা আইএসআই মার্ক। এবং এখন শুধু রান্নাঘর গ্যাস বা এতে না, চিমনি বলে একটা নতুন জিনিস আমাদের সবার রান্নাঘরে চলে এসেছে, এগুলো ডিশওয়াশার এসে গিয়েছে, এগুলোর ক্ষেত্রে আমি যেটা বলছিলাম IS 302 Part 1, তো যেটা আপনার ওটার সেফটি 302 Part 1 বা ওটার সেফটি করে, এবং 302 Part 1 মতে আমরা অলরেডি যেটা আপনি চিমনি বলছিলেন ওটা বাধ্যতামূলকের আওতায় এসছে এবং লোকে নিচ্ছে। অফকোর্স সাম টাইমলাইন ইজ দেয়ার, এই টাইমলাইন ওয়াটার পিউরিফায়ারও ISI এর মধ্যে আসছে, দের ইজ এ টাইমলাইন বাট ইউ হ্যাভ টু টেক ইট। মানে সেটার ক্ষেত্রে কিছু প্যারামিটার আছে যে আয়রন ফ্রি হবে বা হ্যাঁ ন্যাচারাল ওটার পারফরমেন্সে আমার যেটা স্ট্যান্ডার্ড আছে, ইভেন যখন ছিল না তখনও অনেক লাইসেন্সই ছিল আমাদের, যে তো লোকে যদি চায় ওই ISI মার্ক আলাও তখনও কিনতে পারতো, এবং যখন যদি পারফরমেন্স যেটা সার্টিফাইড হয় তখন আমরা ওইটার যেটা আউটপুটটা আমাদের যেটা 10500 বলে আমাদের একটা জলের স্ট্যান্ডার্ড আছে ড্রিঙ্কিং ওয়াটারে, ওইটার মধ্যে ওইটা আউটপুট আমরা চেক করে নিই বিফোর সার্টিফাইং। এবং আপনারা হবেন যে যখন জলের বোতল যদি আমরা কোনো ISI মার্ক সার্টিফাই থাকে, আমরা কিন্তু খালি জলটা দেখছি না, আমরা বোতলটা দেখছি, বোতল থেকে যেন কোনো খারাপ জিনিস মাইগ্রেশন না হয়, এই যে ক্যাপ থেকে কোনো রং টং মাইগ্রেশন হচ্ছে কিনা সব কিছু চেক করার পরেই তবে কিন্তু জলটা দেওয়া হয়। খালি যে জলটা টেস্ট করে জলটা ওকে, সো অ্যাজ এ হোল হোলিস্টিক পুরো জিনিসটা দেখা হয়। ফোনে কে আছেন? নমস্কার, হ্যাঁ কথা বলুন। হ্যালো, না কোনো কারণে হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না। আমরা জামা কাপড়ের কথা বললাম, সোনা গয়নার কথা বললাম, কিন্তু পাদুকা হরণ মানে জুতো, এই ফুটওয়্যারের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন? হ্যাঁ, ফুটওয়্যারও স্ট্যান্ডার্ড আছে এবং অনেক আপনারা পাবেন যেগুলো লার্জ স্কেল ইন্ডাস্ট্রি যারা ফুটওয়্যার বানাচ্ছে ওদেরকে ISI লাগিয়েই বেচতে হবে, যারা লার্জ স্কেল ইন্ডাস্ট্রি আছে। এবং ফুটওয়্যারটা ধীরে ধীরে ফ্রম MSME দের ক্ষেত্রেও হবে, এবং যেগুলো বাইরে থেকে ইম্পোর্ট হচ্ছে ওগুলো উইথ ISI আসছে আমাদের কাছে। মানে রাত্রি 10:48 হয়ে গেছে, কিন্তু সঞ্জয় দার পুজোর শপিংটা এখনো চলছে। সেরকমই তাই না, পুজোর শপিং এ শুধু থাকবো কেন, এই প্রশ্নটা রাখি। আমরা স্টিল জাত প্রচুর জিনিস ব্যবহার করি ঘরে, থালা গ্লাস বাটি থেকে আরম্ভ করে জলের বোতল। আজকাল জলের বোতল নেওয়াটা অফিস কাছারি বলুন, বিভিন্ন পেশায় যারা রয়েছেন নিজেরা বাড়ি থেকে জলের বোতলটা নিয়ে বেরোন। তো এই যে জলের বোতল এইসব এগুলো, আমি আগে স্টিলের বোতলগুলোর কথাই বলি, স্টিলের বোতল বলুন, থালা গ্লাস বাটি বলুন, এইগুলোর ক্ষেত্রে কোনো হাউস হোল্ড ইউটেন্সিল যেগুলো অ্যালুমিনিয়াম এবং স্টিল ইউটেন্সিল, এবং যেটা বললেন জলের বোতল, ওটা অলরেডি কোয়ালিটি কন্ট্রোল অর্ডার বেরিয়ে গেছে এবং বাধ্যতামূলকের আয়তায় আসছে, টাইমলাইন আছে, বাট নিচ্ছে ওরা ISI মার্ক, এবং আপনারা এরপরে ISI মার্কই পাবেন খুব শীঘ্রই। সেটা কতদিনের মধ্যে ওদের একটা টাইমলাইন দেয়। দেখুন কোনো কিছু আমি তো আজকে বলতে পারি না যে কালকে থেকে সব, কারণ উই হ্যাভ টু গিভ দ্য ম্যানুফ্যাকচারার টাইম টু সুইচ ওভার টু সেল দ্য, যেটা নয় তো যেটা বিভিন্ন কোয়ালিটি কন্ট্রোলারের বিভিন্ন টাইম আছে, সবটা মুখস্থ রাখা সম্ভব না। তো ওখানে কোয়ালিটি কন্ট্রোল অর্ডার, প্রত্যেকটা কোয়ালিটি কন্ট্রোল আমাদের BIS ওয়েবসাইটে আছে, আপনি ডাউনলোড করে দেখে নিতে পারেন। 6 মাস 1 বছর যা টাইম থাকে, প্লাস ওটা চেঞ্জ হয়। ধরুন সবাই চলে আসতে পারলো না, তখন আবার মিনিস্ট্রির কাছে যায় না, আরো 6 মাস টাইম দিন। সো ইট ইজ ডাইনামিক, দ্যাট অ্যাকচুয়াল ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। ঠিক আছে, টেলকোটে। নমস্কার। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার স্যারকেও নমস্কার। নমস্কার। আচ্ছা, একটা জিনিস জানার ছিল, হ্যাঁ, আর যে বারকোড নাম্বারটা যেটা হয়, বারকোড নাম্বার হয় না? হ্যাঁ হয়তো, এটা অরিজিনাল কি করে বোঝা যাবে? আচ্ছা, কে বললেন, কোথা থেকে? আমি মৃত্যুঞ্জয় বলছি, মৃত্যুঞ্জয় ঘোষ, বাঁকুড়া থেকে। আচ্ছা, ধন্যবাদ, শুনতে থাকুন।
বারকোড নাম্বারটা দেখুন, বারকোড নাম্বারটা বেসিক্যালি আমাদের কিসের জন্য ইউজ হয়? বারকোড নাম্বার যেগুলো আমাদের জিনিসে থাকে না, ওটা প্রাইস ট্যাগ। সো ওটা বেসিক্যালি আপনি দেখবেন, আপনি বিআইএস ওটা করছে না কোনো সার্টিফিকেশন, কিন্তু বারকোডটা কি, ওটার গায়ে বারকোড মারা থাকে। আপনি যদি বারকোডটায় পড়েন তো ওটা কে ম্যানুফ্যাকচারার এবং কত প্রাইস, দেখবেন রিলায়েন্সে যখন আপনি বা কোনো মলে যান, ওটা স্ক্যান করবে, সঙ্গে সঙ্গে প্রাইসটা বেরিয়ে যাবে। দে ডোন্ট হ্যাভ টু টাইপ ইট এগেন। সো দ্যাট ইজ দ্য বেনিফিট ওই বারকোড থাকলে পরে। যারা লোক স্ক্যান করে, তো ওটা তো কোনো ডুপ্লিকেট হওয়ার কোনো কিছু নেই। যেটা প্রাইস আছে গায়ে লেখা, ওই প্রাইসটাই দেবে, ওই প্রাইসটাই লেখা থাকবে। সো দ্যাট ইজ। এক্ষেত্রে কি এই বারকোডটার অথেন্টিসিটিটা আপনারা দিচ্ছেন? না, আমরা উই আর নট ইনটু দ্যাট। যেটা আপনাকে বলছিলাম, টেনজিবল জিনিসে আমরা আছি, কোনো প্রোডাক্ট যেটা আছে। তবে যেহেতু উনি জানতে চেয়েছেন, আমি বললাম, কারণ ওটা কি করে, ওইটার গায়ে যেটা লেখা আছে ওইটাই ওনা ধরুন কিউআর কোডের মতো। ওইটা না মিললে তো আপনাকে যদি বারকোড রিডার থাকে, আপনি বারকোড রিডার দিয়ে স্ক্যান করলেন, ওইটাতে যা প্রাইস লেখা আর এটা গায়ে যা প্রাইস লেখা মিলে গেলেই তো আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ, এটা ঠিকই আছে। আসলে আমাদের 1.5 ঘন্টার অনুষ্ঠানে ভিউজ কিন্তু বাড়ছে, তাই সেই প্রথম প্রশ্নটা আপনার কাছে আরো একবার আমি করব, যে ধরুন আজকে একটি ইয়াং ছেলে, একটি ইয়াং মেয়ে, সে নতুন করে ব্যবসা শুরু করছে, এবার আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবে? কন্ট্যাক্ট নাম্বার তো আমাদের আছে, যে আপনি প্রত্যেকটা বিআইএস ওয়েবসাইটে যান, প্রত্যেকটা ব্রাঞ্চের কন্ট্যাক্ট দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, মেল দেওয়া আছে। তো প্রত্যেকটা আপনি আছে। আমাদের কলকাতার যদি মেল বলি, আমরা KKBO কলকাতা KKBO ব্রাঞ্চ অফিস kkbo@bis.gov.in। সো ইউ ক্যান কন্ট্যাক্ট। ফোনে একজন আছে, নমস্কার, কেউ এসেছিলেন, অনুরোধ করবো একবার যদি ফোনটি করেন। আমি একটা ছোট্ট জায়গায় যাই, মানক মন্থন, আপনাদের সাইটে আমি পড়তে গিয়ে দেখছিলাম, এই মানক মন্থন ব্যাপারটা কি? দেখুন, যেরকম বলছিলাম, মানক বানাতে হয়। তো মানক বানাতে হলে আমাদের কিছু কিছু কমিটি মেম্বাররা আছে, যারা ল্যাবরেটরির সঙ্গে যুক্ত, যারা কনজিউমার এবং যারা হয়তো ম্যানুফ্যাকচারার। কিন্তু আমরা চাইছি এখন ধীরে ধীরে এখতিয়ারটা বাড়াতে, যারা হয়তো কিছু কনজিউমার, বড় বড় কনজিউমার ওখানে যুক্ত আছে, কিন্তু আমাদের এখানে যারা লাইসেন্স, যারা ম্যানুফ্যাকচারার আছে কলকাতায়, ছোট ম্যানুফ্যাকচারার, MSME ম্যানুফ্যাকচারার, যারা কনজিউমার, লোকাল কনজিউমার আছে, ওদের থেকেও আমাদেরকে ইনপুট আমরা নিতে চাই। তো এই জন্য প্রত্যেকটা ব্রাঞ্চ, লোকাল ব্রাঞ্চ, ওরা মানক মন্থন করে। কোনো একটা নতুন স্ট্যান্ডার্ড হয়তো পাবলিশ হবে বা নতুন স্ট্যান্ডার্ড রিভাইজ হচ্ছে, ওটার উপরে আমরা মানক মন্থন করি, ওদের থেকে ইনপুট নেই এবং ওই ইনপুটগুলো আমরা পৌঁছে দিই আমাদের যারা স্ট্যান্ডার্ড বানায়, ওদের কাছে আমরা পৌঁছে। তো এইটা উই আর অ্যাক্টিং এজ এ মানে ফেলিসিটেটর ফর বিটুইন দ্য কনজিউমার্স অর বিটুইন দ্য লোকাল ম্যানুফ্যাকচারার্স উইথ দ্য আমাদের যারা বানাচ্ছে। তো সেটা আমরা মানক মন্থনের থ্রু দিয়ে করি। ইনপুট ইন্ডিভিজুয়াল একজন কনজিউমার, ধরুন আমি কি রাজর্ষি বা আমাদের মতো আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, ইন্ডিভিজুয়াল একজন কনজিউমার, তিনি কি এটাতে মানক মন্থনে পার্টিসিপেট করতে পারেন? হ্যাঁ, ওই আমাদের মেল আইডি আপনাকে দিয়ে দিচ্ছি, kkbo@bis.gov.in। আপনার যদি কোনো পার্টিকুলার প্রোডাক্টে ইন্টারেস্ট থাকে, জাস্ট গেট ইন টাচ উইথ আস। আমরা যখনই আমরা ওই প্রোডাক্টের উপর মানক মন্থন করবো, আমরা নিশ্চয়ই উইল গেট ব্যাক টু ইউ। আচ্ছা, এবার একটু অন্য ধরনের প্রশ্ন। আপনার এই দীর্ঘ কর্মজীবনে কি ধরনের অভিযোগ আপনারা বেশি পান? আমরা বেশিরভাগ অভিযোগ যেটা আমরা পাই, যেটা মানে দেখুন অভিযোগের মাত্রা খুবই কম। আমি বলবো দেখুন আমাদের পুরো এই অভিযোগের মাত্রা কম, এটা কি আমাদের বন্ধুরা জানেন না যে এইভাবে অভিযোগটা জানাতে হতে পারে? না, এটা আমরা খুব প্রচার করেছি। এই আমাদের যে বিআইএস কেয়ার, আমি যেরকম বললাম, আমাদের কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সব লোককে আমরা ট্রেনিং দিয়ে দিচ্ছি এবং ওরা একদম নিচে প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে এই বিআইএস কেয়ার অ্যাপ সম্বন্ধে বলছে। তো আমাদের আগের থেকে তো অনেকটা প্রচার বেড়েছে এবং আমরা চেষ্টাও করছি। আমাদের কোনো নেই যে আমরা চাই যে এরকম কোনো ওনাদের যদি কোনো থাকে, মানে কোনো কমপ্লেন থাকে বা কিছু থাকে, দেখেন কমপ্লেন করতেই পারে। এবং অভিযোগের মাত্রা যে তুলনায় আমাদের 3000 লাইসেন্স আছে খালি ব্রাঞ্চে, আর টোটাল অল ইন্ডিয়া লেভেলে 50,000, ঠিক আছে, 50,000, ইট ইজ গান আপ টু 50,000। সেই তুলনায় হয়তো আমার এখন 2 বা 3 খালি ওয়েস্ট বেঙ্গলে 3000 লাইসেন্সের ক্ষেত্রে আমার হয়তো 4-5টা এখন কমপ্লেন, 2-1টা, তার মধ্যে কতটা উইল গো দেয়ার এন্ড আমাদের টেস্ট করে দেখতে হবে। ওই 4-5টা হয়তো কমপ্লেন পড়ে আছে পুরো বছর। সেটা তো আমাদের কাছে আশাব্যঞ্জক যে হ্যাঁ, নিশ্চয়ই মানুষ এত ধরনের প্রোডাক্ট ইউজ করছে, করে অভিযোগের পরিমাণটা কম, সেটাই। ফোনে বন্ধু আছে, হয়ে গেছে, যোগাযোগটা একটু বিচ্ছিন্ন, সময় আছে ঠিক 5 মিনিট। সময় খুব দ্রুত বদলাচ্ছে। আজ থেকে 20-25 বছর আগে এই ভারতবর্ষটা যা ছিল, 25 বছরে প্রচুর চেঞ্জ করে গিয়েছে।
বিশেষত এই মুঠোফোন এবং ইন্টারনেটের জন্য আপনারা সময়ের সঙ্গে নিজেদেরকে কিভাবে বদলাচ্ছেন? মানে আমাদের এক বন্ধু প্রশ্ন করেছিলেন এআই এর কথা, আমরা এই কারণে এই পার্সপেক্টিভটাকে একবার তুলে আনলাম। আগে আমরা যেভাবে করতাম সেটা হলো থ্রু হার্ড কপি ওদের জমা করতে হতো যে কোনো ম্যানুফ্যাকচারারকে। এখন ওরা অনলাইনে, যেরকম বললাম ওই মানক অনলাইনে ওরা অ্যাপ্লাই করে দেয়, এবং প্রত্যেকটা লাইসেন্সের জন্য, যেটা আমি একটা জিনিস বলে দিই, দু রকমের নর্মাল প্রসিজার এবং সিম্পলিফাইড প্রসিজার, দু রকম প্রসিজার। বেশিরভাগ লোকই সিম্পলিফাইড প্রসিজারে করে, এবং তার জন্য আমাদের 30 দিনের মধ্যে আমাকে লাইসেন্স দিতে হবে। সো দিট ইজ দ্যাট ফাস্ট, অ্যান্ড আমাদের এফিসিয়েন্সিটা ওটার উপরে বাধা, আমাদের এফিসিয়েন্সি ইন্ডেক্স প্রত্যেকটা বাধা, এবং আপনি ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারছেন। আমরা সেটার বেসিসে আমরা চলে যাচ্ছি, আর প্রত্যেকটা স্টেজে অ্যাপ্লিকেশন কি স্টেজে আছে, আপনার লাইসেন্স কি স্টেজে আছে। যেরকম বললাম অ্যাপ বের হয়েছে, অ্যাপে আপনি দেখতে পাচ্ছেন, কনজিউমার দেখতে পাচ্ছেন যে ওটার কি স্টেজে অপারেটিভ আছে কিনা লাইসেন্স। আপনার কোনো কমপ্লেন করতে হলে আপনি ওখানে করে দিতে পারছেন। সো বিআইএস ইট হ্যাজ টেক, মানে ইন্টারনেট এবং অনলাইনে পুরোভাবে মানে এটার বেনিফিট নিয়েছে, এবং বিআইএস এটা করতেই থাকবে। বারুইপুর থেকে আশিস জানা প্রশ্ন করেছেন, সোলার কুকারে কি আইএসআই মার্ক বাধ্যতামূলক? সোলার কুকার, প্রেসার কুকারে বাধ্যতামূলক। সোলার কুকার, সোলার কুকারে না, কিন্তু সোলার যেগুলো প্যানেল আছে ওগুলোতে এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আচ্ছা, ফোনে একজন আছে, নমস্কার। হ্যালো, শোনা যাচ্ছে? বলুন আপনি। না, ফিডব্যাক আসছে, রেডিওটা বন্ধ করতে হবে, নিজে কথা বলুন। বুঝতেই পারছেন না, আমরা কিন্তু সময়টা ক্রমশ একদম শেষের দিকে পৌঁছে যাচ্ছি। ঠিক 3 মিনিট সময় আমাদের হাতে আর আছে। অনেকগুলো প্রশ্ন আমাদের মধ্যে এখনো মাথায় অনেক রকম প্রশ্ন ঘুরছে। যেটা খুব ইন্টারেস্টিং সেটা হলো বিদেশি ব্র্যান্ডের কথা বলেছিল। আমরা যে নতুন চেঞ্জিং ইকোনমি যেটা, বা চেঞ্জিং ইন্ডাস্ট্রিয়াল যে পার্সপেক্টিভ, বিশেষত ভারতবর্ষের ক্ষেত্রে ফাস্ট চেঞ্জিং যেটা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে প্রচুর বিদেশি কোম্পানি তারা তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো এখন এখানে করছেন। তাদের মানে গোটা টেকনোলজিটা তাদের নিজস্ব, যে টেকনোলজিতে তারা কাজ করছেন যে দেশে সেই দেশের ব্যাপার, কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট ভারতবর্ষের কোথাও, এবং সেখানে প্রোডাক্টটা তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের ওই আইএসআই এর ছাপ নেওয়াটা ওইখানে যখন তারা প্রোডাক্ট তৈরি করছেন বাধ্যতামূলক তো? হ্যাঁ, যদি ওটা প্রোডাক্ট বাধ্যতামূলক হয়, আপনি বিদেশেই বানান বা দেশেই বানান, আপনার ওটা বাধ্যতামূলক। আপনি বিদেশে বানালেও আইএসআই মার্ক লাগিয়েই আমার দেশে ঢুকতে হবে, এবং দেশে বানালে তো বাধ্যতামূলক। বেশ, আমরা যে ভেহিকলগুলোর কথা বললাম, ইন্ডিভিজুয়াল ভেহিকল, 2 চাকা 4 চাকা ইত্যাদি, আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা বন্দে ভারত এক্সপ্রেসে মুহূর্তের মধ্যে ছুটে যাচ্ছি এখান থেকে ওখানে, প্রায় ট্রেনের গতিতে একটা জায়গায় কোনো কোনো জায়গায় মনে হচ্ছে যেন চলে যাব। তো এই যে প্লেনে চড়া, ট্রেনে চড়া, এসবের ক্ষেত্রে তার ইকুইপমেন্ট, তার যে পার্টস গুলো রয়েছে, সেসব ক্ষেত্রে কোনো আইএসআই, কারণ এখানে তো বহু প্রাইভেট সংস্থা যুক্ত থাকে। হ্যাঁ, যেগুলো পার্টস, যেগুলো আপনার ম্যান্ডেটরি আওতায়, কিছু কিছু কম্পোনেন্ট হয়তো ম্যান্ডেটরি হতে পারে, যেগুলো স্টিল শিট, ওগুলো হয়তো যদি কোনোখানে ইউজ হচ্ছে, ইট ইজ কম্পোনেন্ট বেসড। অ্যাজ এ হোল ট্রেন আমরা সার্টিফাই করছি না, অ্যাজ এ হোল না, কিন্তু কম্পোনেন্ট বেসিসে। হ্যাঁ, বাকি তো আরডিএসও আছে, ওরা সার্টিফাই করে, ওদের নিজেদের ডিপার্টমেন্ট আছে না, রেলওয়ে আরডিএসও, স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন, তো ওরা সার্টিফাই করে ওদের পুরো। ঘড়ি কাটা বলছে আর 1 মিনিট 10 সেকেন্ড। বিং দ্য ডিরেক্টর অফ কলকাতা বিআইএস এর, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর, আজ আমাদের দর্শক এবং শ্রোতাদের জন্য আপনার টেকঅ্যাওয়ে মেসেজ কি? আমার একটাই মেসেজ, একমাত্র উপায়, যদি আমরা কোনো কিছু দেখতে চাই, মানে কোনো কিছু, আমি অ্যাজ এ টেকনিক্যালও আমি যখন বাইরে যাচ্ছি, আমি কোনো একটা প্রোডাক্ট দেখে বুঝতে পারবো না যে খালি চোখে যে জিনিসটা কোয়ালিটি কি। একমাত্র উপায় হলো যদি ওটা কেউ সার্টিফাই করে দেয়, কোনো থার্ড পার্টি, নিউট্রাল পার্টি। অ্যাজ এ গভর্নমেন্ট বডি আমার রিকোয়েস্ট, আপনারা যখনই কিনবেন ওই আইএসআই মার্ক বা হলমার্ক দেখে কিনুন, যাতে আপনার মিনিমাম কোয়ালিটি মেনটেন হয়। ইট ইজ নট কি, কারণ ফার্স্ট ইজ কোয়ালিটি। কোয়ালিটি ছাড়া মিনিমাম কোয়ালিটি আপনাকে দেখতেই হবে, যে এই কোয়ালিটির যাতে আপনার জিনিসটা চলে, এবং আপনার নিজের সুরক্ষা আপনার হাতে। আপনি হেলমেট কিনছেন, কিছু কিনছেন, মিনিমাম কোয়ালিটি একমাত্র আপনি যদি সার্টিফাইড প্রোডাক্ট থাকে, তো আপনারা ইনসিস্ট করুন যে আইএসআই মার্ক এবং হলমার্ক জিনিস কিনবেন, এবং রেজিস্ট্রেশন মার্ক থাকা যুক্ত জিনিস কিনবেন, এবং কোনো ইস্যু থাকলে উই আর দেয়ার অলওয়েজ টু সাপোর্ট ইউ। অসংখ্য ধন্যবাদ মিস্টার ধর, মানে সকালবেলা থেকে সারাদিন অফিস করেছেন, বহু রকম বিষয় সামলেও আমাদের আহ্বানে যে আপনি আমাদের স্টুডিওতে এসেছিলেন,
এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা, রাজস্বী সঞ্চয় কিন্তু ফিরে আসবে আবার রাত ঠিক 11টা 10 বেঁচে থাকার গান নিয়ে। আজকের মতন সঙ্গে স্পেশালিস্ট থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।